তো আজকের ক্লাসের প্রথম টপিকস হচ্ছে কর্নার রেইনফোর্সমেন্ট। এটা নিলসন স্যারের 15th এডিশনের বইয়ের পেজ নাম্বার 393 তে আছে, আমি দেখাচ্ছি একটু পর। এখানে বলা হচ্ছে যে কর্নার রেইনফোর্সমেন্ট ইজ প্রোভাইডেড অ্যাট দ্য এক্সটেরিয়র কর্নার্স অফ এ টু ওয়ে স্ল্যাব সিস্টেম। একটা টু ওয়ে স্ল্যাব সিস্টেমের শুধুমাত্র এক্সটেরিয়র কর্নার গুলোতে কর্নার রেইনফোর্সমেন্ট দেওয়া হয়। স্ল্যাব সিস্টেম, দ্যাট মিনস অনেকগুলা স্ল্যাব প্যানেলের সমন্বয়কেই বলা হয় স্ল্যাব সিস্টেম। আচ্ছা, এর মূল উদ্দেশ্যটা হচ্ছে কি, টু রেজিস্ট দ্য টুইস্টিং মোমেন্ট, অর্থাৎ টুইস্টিং মোমেন্টকে রেজিস্ট করাই হচ্ছে কর্নার রেইনফোর্সমেন্টের প্রধান কাজ। ঠিক আছে। আচ্ছা, টুইস্টিং মোমেন্টকে আমরা টরশনও বলতে পারি। আমরা সলিড মেকানিক্সে দেখে আসছি যে হোয়াট ইজ টরশন। সো টরশনটাই হচ্ছে, মানে টরশনের কারণে মেইনলি টুইস্টিং মোমেন্ট তৈরি হয় আর কি। সো এই টুইস্টিং মোমেন্টকে রেজিস্ট করার জন্য কর্নার রেইনফোর্সমেন্ট ব্যবহার করা হয়। এটা কিন্তু অনেক জায়গায় জিজ্ঞাসা করতে পারে যে কোনো ভাইভাতে, যে কর্নার রেইনফোর্সমেন্টের আসল উদ্দেশ্য কি। উত্তর হচ্ছে টুইস্টিং মোমেন্টকে রেজিস্ট করা। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যে প্যানেলটা ডিজাইন করছি, প্যানেল এ, সেটা কিন্তু একটা কি কর্নার প্যানেল। যেহেতু কর্নার প্যানেল, তাই প্যানেল এ তেও কর্নার রেইনফোর্সমেন্ট অবশ্যই দিতে হবে। পেজ নাম্বার 393, এখানে দেখেন দুটা ফিগার দেওয়া আছে। ঠিক আছে, এই দুইটা ফিগার দিয়ে আমাদেরকে দেখানো হয়েছে যে আমরা আসলে কিভাবে কর্নার রেইনফোর্সমেন্ট আর কি প্রোভাইড করতে পারি স্ল্যাবে। সো এখানে অপশন 1, অপশন 2, এখানে দুইটা অপশনের যে কোনো একটা, মানে যে কোনো একটা অপশন আসলে ফলো করা যাবে। ঠিক আছে। সো আমরা আগে একটু দেখে আসি যে এখানে কি বলা হচ্ছে এই সম্পর্কে। এই পেজের একদম লাস্টের যে প্যারাগ্রাফ, সেটা আমাদেরকে একটু পড়তে হবে, এই প্যারাগ্রাফটা। এখানে বলা হচ্ছে, দ্য টুইস্টিং মোমেন্টস ডিসকাসড আর্লিয়ার are usually of consequence only at exterior corners of a two-way slab system. Two-way slab সিস্টেমের শুধুমাত্র এক্সটেরিয়র কর্নারে টুইস্টিং মোমেন্ট তৈরি হয়। where where মানে যেইখানে, they tend to crack the slab, তারা কি করে, দে মানে হচ্ছে টুইস্টিং মোমেন্ট, মানে টুইস্টিং মোমেন্ট স্ল্যাবটাকে ক্র্যাক করার চেষ্টা করে। অ্যাট দ্য বটম মানে স্ল্যাবের বটমে, বটম ফেসে। অ্যালং দ্য প্যানেল ডায়াগোনাল মানে প্যানেলের ডায়াগোনাল বা কর্ণ বরাবর, ডায়াগোনাল বরাবর সে কি করে, ক্র্যাক করার চেষ্টা করে। অ্যান্ড অ্যাট দ্য টপ পারপেন্ডিকুলার টু দ্য প্যানেল ডায়াগোনাল, এবং স্ল্যাবের টপ ফেসে কি করে, প্যানেল ডায়াগোনালের পারপেন্ডিকুলার বরাবর সে ক্র্যাক তৈরি করার চেষ্টা করে। ঠিক আছে না? অর্থাৎ স্ল্যাবের বটমে হচ্ছে ক্র্যাক তৈরি হয় ডায়াগোনাল বরাবর, আর টপ সাইডে ক্র্যাক তৈরি হয় ডায়াগোনালের পারপেন্ডিকুলার বরাবর। এটাই বলতে চাচ্ছে এখানে। সো আমরা আসলে ইজিলি বুঝতে পারছি যে এইটা যদি একটা স্ল্যাবের প্যানেল হয়, অর্থাৎ কর্নার প্যানেল হয়, তাহলে এইটা একটা কি ডায়াগোনাল বা কর্ণ, আবার কি এইটাও একটা ডায়াগোনাল বা কর্ণ। সো ওখানে বলছে যে স্ল্যাবের বটমে ডায়াগোনালের ডায়াগোনাল বরাবর ক্র্যাক তৈরি হওয়ার চেষ্টা করে, মানে এইভাবে ক্র্যাক তৈরি হতে চেষ্টা করে ডায়াগোনালের সমান্তরালে। আর স্ল্যাবের টপ সাইডে কি হয়, ডায়াগোনালের পারপেন্ডিকুলার বরাবর ক্র্যাক তৈরি করতে চেষ্টা করে টুইস্টিং মোমেন্টের। ঠিক আছে, টুইস্টিং মোমেন্টের কারণে ক্র্যাক তৈরি হয়। আর আমাদের সাধারণ নিয়মটা হচ্ছে যে যে বরাবর আসলে ক্র্যাকটা তৈরি হইতে চেষ্টা করে, ঠিক তার 90 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর রেইনফোর্সমেন্ট প্রোভাইড করা হয়। ঠিক আছে, অর্থাৎ ক্র্যাক যদি এই ডায়াগোনাল বরাবর হইতে চাই, তাহলে রেইনফোর্সমেন্ট দিতে হবে হচ্ছে ডায়াগোনালের পারপেন্ডিকুলার বরাবর। এবং ঠিক একইভাবে ক্র্যাক যদি এই যে ডায়াগোনালের পারপেন্ডিকুলার এইভাবে যদি ক্র্যাক ফর্মেশন হয়, তাহলে এই ক্র্যাককে রেজিস্ট করার জন্য রেইনফোর্সমেন্ট দিতে হবে কোন বরাবর, এর পারপেন্ডিকুলার, অর্থাৎ 90 ডিগ্রি বরাবর, তার মানে কি ডায়াগোনাল বরাবর এইভাবে রেইনফোর্সমেন্ট দিতে হবে। ঠিক আছে না? আচ্ছা,
এরপর কি বলছে আমরা একটু দেখি, যে এরপর বলা হচ্ছে যে স্পেশাল রেইনফোর্সমেন্ট শুড বি প্রোভাইডেড, মানে কর্নার রেইনফোর্সমেন্ট at exterior corners in both the top and the bottom of the slab. স্ল্যাবের টপেও দিতে হবে এবং বটমেও দিতে হবে। আচ্ছা, for a distance in each direction from the corner equal to 1/5 the longer span of the corner panel. আবার দেখি, for a distance মানে কতটুকু জায়গার মধ্যে বা কতটুকু জায়গা জুড়ে এই কর্নার রেইনফোর্সমেন্ট দিতে হবে সেটাই বলা হচ্ছে এখানে। ইন ইচ ডিরেকশন মানে দুইটা ডিরেকশনেই, ফ্রম দ্য কর্নার মানে কর্নার থেকে, ইকুয়াল টু 1/5 দ্য লঙ্গার স্প্যান অফ দ্য কর্নার প্যানেল। কর্নার প্যানেলের লঙ্গার স্প্যান মানে লং ডিরেকশনের 1/5 জায়গা জুড়ে এটা দিতে হবে। ঠিক আছে, তাহলে কি দাঁড়াচ্ছে যে আমরা অবশ্যই তো কর্নার প্যানেলেই তো আমরা কর্নার রেইনফোর্সমেন্ট দিব, অন্য কোনো প্যানেলে তো দিব না। সো কর্নার প্যানেলের যে লঙ্গার স্প্যান আছে, লঙ্গার স্প্যান মানে হচ্ছে লং ডিরেকশন এলবি, সেই এলবি কে 5 দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় অর্থাৎ 1/5 ততটুকু জায়গার মধ্যে দিতে হবে হচ্ছে কর্নার রেইনফোর্সমেন্ট। ঠিক আছে, এই যে এখানে দেখানো আছে, দেখেন যে ধরেন যে এটা হচ্ছে সেই কর্নার প্যানেল, তাহলে এই কর্নার প্যানেলের লং ডিরেকশন যদি এল হয় তাহলে এল ডিভাইডেড বাই 5 অর্থাৎ 1/5 অফ এল, এতটুকু জায়গার মধ্যে কিন্তু এই কর্নার রেইনফোর্সমেন্ট দিতে হবে, উভয় দিকেই সেম। শর্ট ডিরেকশন বরাবরও L/5, আবার লং ডিরেকশন বরাবরও L/5। আচ্ছা, এরপর বলা হচ্ছে কি যে দেখেন যে দ্য রেইনফোর্সমেন্ট এট দ্য টপ অফ দ্য স্ল্যাব, মানে স্ল্যাবের টপে যে রেইনফোর্সমেন্টটা থাকবে মানে কর্নার রেইনফোর্সমেন্ট থাকবে, শুড বি প্যারালাল টু দ্য ডায়াগোনাল ফ্রম দ্য কর্নার, মানে ডায়াগোনালের প্যারালাল হতে হবে। কারণ কি, কারণ আমরা একটু আগেই কিন্তু দেখে আসলাম যে স্ল্যাবের টপে ক্র্যাক তৈরি হয় কোন বরাবর, ডায়াগোনালের পারপেন্ডিকুলার বরাবর, এই যে at the top perpendicular to the panel diagonal। তাই টপে রেইনফোর্সমেন্ট দিতে হবে ঠিক এর উল্টা দিকে বা এর লম্ব দিকে অর্থাৎ ডায়াগোনাল বরাবর, এখানে সেটাই বলা হচ্ছে, parallel to the diagonal from the center। while that at the bottom মানে reinforcement at the bottom should be perpendicular to the diagonal, কারণ বটমে ক্র্যাক তৈরি হয় কোথায়, at the bottom along the panel diagonal, diagonal বরাবর ক্র্যাক তৈরি হয়, তাই রিইনফোর্সমেন্ট দিতে হবে ডায়াগোনালের পারপেন্ডিকুলার বরাবর বা লম্ব দিক বরাবর। ঠিক আছে, আচ্ছা, অল্টারনেটিভলি either layer of steel may be placed in two bands parallel to the sides of the slab। একটা বিকল্প পদ্ধতি আছে, সেটা হচ্ছে যে আমরা 2 লেয়ার স্টিল ব্যবহার করতে পারি, 2 লেয়ার স্টিল আমরা ব্যবহার করতে পারি টপে এবং বটমে, এবং সেক্ষেত্রে 2 লেয়ারের মানে দুইটা, মানে সেক্ষেত্রে স্টিলগুলো হবে হচ্ছে কার সমান্তরাল, সাইডস অফ দ্য স্ল্যাব, মানে স্ল্যাবের বাহু, সাইড মানে হচ্ছে বাহু, বাহুর সমান্তরাল, অর্থাৎ এই যে অপশন নাম্বার 2 এর কথা বলা হচ্ছে। অর্থাৎ আমরা চাইলে এইটা অ্যাভয়েড করে আমরা এইভাবে স্টিল দিতে পারি, সেক্ষেত্রে স্টিলগুলো হবে হচ্ছে স্ল্যাবের দুইটা বাহুর সমান্তরাল, শর্ট ডিরেকশন এবং লং ডিরেকশনের সমান্তরাল। এবং এই ক্ষেত্রে কিন্তু একটু অন্যরকম, দ্যাট মিনস স্ল্যাবের টপেও দিতে হবে দুইটা ডিরেকশনে স্টিল, আবার স্ল্যাবের বটমেও দিতে হবে দুইটা ডিরেকশনে এভাবে স্টিল। এখানে লেখা আছে এস বোথ ওয়েজ, বোথ ওয়েজ মানে দুইটা ডিরেকশনে, টপ এন্ড বটম, টপ এবং বটমে দুইটা ডিরেকশনে দিতে হবে কর্নার রেইনফোর্সমেন্ট। আর যদি আমরা এইভাবে প্রোভাইড করি তাহলে ওই যেভাবে যেটা বললাম আর কি, যে টপে দিতে হবে হচ্ছে ডায়াগোনাল বরাবর আর বটমে দিতে হবে হচ্ছে ডায়াগোনালের পারপেন্ডিকুলার বরাবর। এই যে এখানে দেখানোই আছে, এই যে এখান থেকে শুরু করে এইগুলো, অর্থাৎ এই ডায়াগোনাল বরাবর এই বারগুলো হচ্ছে টপে আছে, আর বটমে আছে কোনগুলো, এই ডায়াগোনালের পারপেন্ডিকুলার বরাবর এইগুলা। ঠিক আছে, আচ্ছা স্যার আসসালামু আলাইকুম। তো যেটা বলছিলাম যে এটা দুইটা অপশন যে কোনো একভাবে আমরা দিতে পারি আর কি, হয় এভাবে অথবা এভাবে। ঠিক আছে,
আচ্ছা, এন্ড দ্য লাস্ট ইনফরমেশনটা হচ্ছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে দ্য পজিটিভ এন্ড নেগেটিভ রিইনফোর্সমেন্ট। মানে হচ্ছে পজিটিভ রিইনফোর্সমেন্ট মানে হচ্ছে বটম বার, আর নেগেটিভ রিইনফোর্সমেন্ট মানে হচ্ছে টপ বার। আমরা এটা অলরেডি জানি। সো পজিটিভ এন্ড নেগেটিভ রিইনফোর্সমেন্ট ইন এনি কেস, মানে যে কোনো ক্ষেত্রে, should be of a size and spacing equivalent to that required for the maximum positive moment in the panel. তার মানে এই কর্নার রিইনফোর্সমেন্টের ক্ষেত্রে টপ বার এবং বটম বার যে কোনো ক্ষেত্রে এই বারের সাইজ এবং স্পেসিং কার সমতুল্য হইতে হবে? ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে তুল্য বা সমতুল্য। কার সমতুল্য হতে হবে? ম্যাক্সিমাম পজিটিভ মোমেন্টের জন্য যে স্পেসিং এবং যে সাইজ তার সমতুল্য হতে হবে। আমরা যে প্যানেলে কর্নার রিইনফোর্সমেন্ট দিচ্ছি সেই প্যানেলের ম্যাক্সিমাম পজিটিভ মোমেন্টের জন্য যে বারের সাইজ এবং যে স্পেসিং ছিল, এই কর্নার রিইনফোর্সমেন্টের বারের সাইজ এবং স্পেসিং ঠিক তাই হবে। সো আমি ইনফরমেশন গুলা আমি আরেকবার একটু বলছি। স্যার লাস্টের এই কথাটা বুঝি নাই স্যার। আচ্ছা, বলবো। সো এখানে বলা হচ্ছে যে কর্নার রিইনফোর্সমেন্ট দিতে হবে হচ্ছে কর্নার প্যানেলের লং ডিরেকশনের 1/5 বা 1/5 ডিস্টেন্সের মধ্যে, নাম্বার 1। নাম্বার 2 ইনফরমেশন হচ্ছে যে এইটা টপে দিতে হবে হচ্ছে ডায়াগোনাল বরাবর বার, আর বটমে দিতে হবে হচ্ছে ডায়াগোনালের পারপেন্ডিকুলার বরাবর বার। আচ্ছা, নাম্বার 3 ইনফরমেশন। নাম্বার 3টা হচ্ছে যে এই যে কর্নার রিইনফোর্সমেন্ট দিচ্ছি এখানে বারের সাইজ এবং স্পেসিং ঠিক তাই হবে যেটা কিনা আমাদের এই প্যানেলের ম্যাক্সিমাম পজিটিভ মোমেন্টের জন্য যা ছিল তাই হবে। যেমন আমি যদি উদাহরণ দেই, এখানে LB ডিভাইডেড বাই 5, এটা হচ্ছে এটা ইঞ্চিতে নিলে আমরা 54.5 ইঞ্চি পাবো দুই দিকেই। আচ্ছা, আর এই কর্নার প্যানেল এ তে আমাদের ম্যাক্সিমাম পজিটিভ মোমেন্ট ছিল হচ্ছে 46,286। এটা কি মনে আছে সবার? জি স্যার। জি স্যার। অর্থাৎ এম এ পজিটিভ, পজিটিভ মোমেন্ট দুইটা ছিল, এম এ পজিটিভ আর এম বি পজিটিভ। সো এম বি পজিটিভ ছিল হচ্ছে 38,000 আর এম এ পজিটিভ ছিল 46,000। সো ম্যাক্সিমাম পজিটিভ মোমেন্ট এইটাই। আর 46,000 এই মোমেন্টের জন্য আমাদের স্পেসিং আসছিল হচ্ছে 12 ইঞ্চি সেন্টার টু সেন্টার। ঠিক আছে? তাও আমি একবার একটু দেখাই দিতে চাচ্ছি। এই যে এইটা ছিল হচ্ছে ম্যাক্সিমাম পজিটিভ মোমেন্ট এবং এর জন্য স্পেসিং আসছিল হচ্ছে 12 ইঞ্চি সেন্টার টু সেন্টার এবং 12 মিলিমিটার বার ব্যবহার করা হয়েছিল। সো কর্নার রিইনফোর্সমেন্টেরও সাইজ হবে 12 মিলিমিটার আর স্পেসিং হবে 12 ইঞ্চি পর পর। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, সবগুলো ইনফরমেশন সম্পর্কে আমরা এবার ক্লিয়ার? জি স্যার। স্যার হ্যাঁ, বলি। স্যার আমি একটু পরে জয়েন করার জন্য স্যার বুঝতে পারিনি এটা কেন দিচ্ছি, মানে এই রিইনফোর্সমেন্টটাকে আমরা কেন এভাবে দিচ্ছি। হচ্ছে টুইস্টিং মোমেন্টকে রেজিস্ট করার জন্য। স্ল্যাবের কর্নার প্যানেলে কিছু টুইস্টিং মোমেন্ট বা টরশন তৈরি হয় এবং তার কারণে কিছু ক্র্যাক তৈরি হয় আর কি, টপে এবং বটমে ক্র্যাক তৈরি হয়। ঠিক আছে? সো ওই ক্র্যাক গুলাকে আসলে রেজিস্ট করার জন্য স্ল্যাবে হচ্ছে না কেন, 2 এর স্ল্যাবে হচ্ছে না, এটা বুঝতেছি না স্যার। কর্নার রিইনফোর্সমেন্ট দিই টুইস্টিং মোমেন্টকে রেজিস্ট করার জন্য। ঠিক আছে? ওয়ান ওয়ে স্ল্যাবের কর্নারে কখনোই টরশন ডেভেলপ করে না আর কি। ঠিক আছে? এটা শুধুমাত্র 2 ওয়ে স্ল্যাবের জন্য আর কি। ঠিক আছে? দ্যাট মিন্স ওয়ান ওয়ে স্ল্যাবে কিন্তু কর্নার রিইনফোর্সমেন্ট দরকার নাই, কখনোই দরকার নেই। বাট এটা শুধুমাত্র 2 ওয়ে স্ল্যাবের, তাও আবার কর্নার প্যানেলের জন্য। দ্যাট মিন্স যদি আমরা ধরেন যে এইটা একটা স্ল্যাব লেআউট,
ঠিক আছে? তাহলে সবগুলো যদি 2 ওয়ে স্ল্যাব হয় তাহলে কর্নার প্যানেল অর্থাৎ এই প্যানেল এটা এবং এটা এখানে দিতে হবে, এবং তাও আবার কি এক্সটেরিয়র কর্নার গুলাতে কর্নার রিইনফোর্সমেন্ট দিতে হবে, দ্যাটস ইট। ঠিক আছে, আর কিন্তু কোথাও দরকার নাই। ঠিক আছে স্যার, কর্নারে টুইস্টিং মোমেন্ট উৎপন্ন হয়। টুইস্টিং মোমেন্ট শুধুমাত্র 2 ওয়ে স্ল্যাবের 4টা কর্নারে উৎপন্ন হয়। ঠিক আছে, এটা আর কোথাও এটা উৎপন্ন হয় না। ঠিক আছে, ওকে স্যার। আচ্ছা, সো মোটামুটি আমাদের 2 ওয়ে স্ল্যাবের ডিজাইন এ পর্যন্তই। ঠিক আছে, আমার স্যার 2 ওয়ে ওয়ান ওয়ে স্ল্যাবের স্ল্যাবে এটা ইউজ হয় না কর্নার রিইনফোর্সমেন্ট? নো 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 1 ওয়ে স্ল্যাবে স্যার আমি টুইস্টিং মোমেন্ট ডেভেলপ করে না। ঠিক আছে, স্যার কেন করে না স্যার? টুইস্টিং মোমেন্টের অ্যাকচুয়াল মেকানিজম এটা আসলে আমি এখনো পর্যন্ত কোথাও পাইনি। ঠিক আছে, আমি এটা খুঁজেছি অনেক, কিন্তু এটা আসলে কোথাও পাইনি যে এটা কেন শুধুমাত্র 2 ওয়ে স্ল্যাবের 4 মানে কর্নারে তৈরি হয়, এটা আসলে আমি জানি না, আমার জানা নাই। ঠিক আছে, নলেজের বাইরে আমার। ওকে স্যার। সো আমাদের নেক্সট টপিকসটা হচ্ছে যে 1 ওয়ে স্ল্যাব এবং 2 ওয়ে স্ল্যাবে কিভাবে আসলে লোড ডিস্ট্রিবিউট হয়। আমি একটা কথা বলছিলাম, সবার মনে আছে কিনা আই ডোন্ট নো, যে আমরা লোড ডিস্ট্রিবিউশন সম্পর্কে ডিটেলস বলবো এরকম একটা কথা বলছিলাম আর কি, যে 1 ওয়ে স্ল্যাবে লোডটা ডিস্ট্রিবিউট হয় একদিকে, 2 ওয়ে স্ল্যাবে ডিস্ট্রিবিউট হয় দুই দিকে। সো ইট ইজ নট দ্যাট ইজি। ঠিক আছে, এত সিম্পলি আমরা কোনো কথা আসলে বলতে পারবো না। সো এই কথা যখন বলছিলাম তখন বলছিলাম যে লোড ডিস্ট্রিবিউশনটা আমরা এক্সাক্ট কিভাবে আসলে হয় সেটা আমরা দেখানোর চেষ্টা করব। সো হিয়ার উই আর। সো এখানে কয়েকটা সিম্বল আগে আমরা জানি, যে এখানে আমরা ধরে নিব যে স্ল্যাবের উপরে লোড হচ্ছে কিউ পার স্কোয়ার ফিট। অর্থাৎ এটা হতে পারে যে কিউ পাউন্ড হতে পারে, পাউন্ড পার স্কোয়ার ফিট, বা এটা হতে পারে যে কিউ কিলো নিউটন পার মিটার স্কোয়ার হতে পারে, বা এটা হতে পারে নিউটন পার মিটার স্কোয়ার। সোজা কথা হচ্ছে একক ক্ষেত্রফলের উপরে লোড হচ্ছে স্মল কিউ ধরে নিচ্ছি আমরা। আচ্ছা, সো যেহেতু যে কোনো স্ল্যাবের ডিরেকশন থাকে দুইটা, একটা হচ্ছে শর্ট ডিরেকশন, একটা হচ্ছে লং ডিরেকশন। সো টোটাল লোডের কিছু অংশ যাবে শর্ট ডিরেকশনে এবং কিছু অংশ যাবে লং ডিরেকশনে। আমরা ধরে নিচ্ছি যে শর্ট ডিরেকশনে যে অংশটা যাবে সেটা হচ্ছে কিউ এ, আর লং ডিরেকশনে যে অংশটা যাবে সেটা হচ্ছে কিউ বি। ঠিক আগের মতো, ওই যে এল এ মানে ছিল শর্ট ডিরেকশন, এটা হচ্ছে তার মানে কিউ এ মানে হচ্ছে শর্ট ডিরেকশন বরাবর যে মানে যতটুকু লোড আসলে ক্যারিড হয়, বা মানে শর্ট ডিরেকশন বরাবর স্ল্যাব যতটুকু লোড বহন করে সেটা হচ্ছে কিউ এ, আর লং ডিরেকশন বরাবর স্ল্যাব যতটুকু লোড বহন করে মানে কিউ এর যতটুকু অংশ বহন করে সেটা হচ্ছে কিউ বি। এটা আমরা ধরে নিচ্ছি। ওকে, এটা আমরা জানা আছে এল এল বি। সো আমরা একটা সমীকরণ এখন দেখব, সেটা হচ্ছে এরকম যে যদি কোনো একটা বিমের উপরে যদি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড থাকে ডাব্লিউ, সেটা হতে পারে ডাব্লিউ পাউন্ড পার ফিট, হতে পারে নিউটন পার মিটার, যে কোনো কিছুই হতে পারে। সো যদি ডাব্লিউ থাকে তাহলে সেই বিমের যে ম্যাক্সিমাম ডিফ্লেকশন হবে, ম্যাক্সিমাম ডিফ্লেকশন অবশ্যই কি মিড পয়েন্টে হবে, তাই না? যদি শুধুমাত্র ইউডিএল থাকে আর কি। সো এই ম্যাক্সিমাম ডিফ্লেকশনের একটা ফর্মুলা আছে, এটা সবাইকে খুব ভালো মতো মাথায় রাখতে হবে। ডাব্লিউ লোডের জন্য এবং এল স্প্যানের জন্য ম্যাক্সিমাম ডিফ্লেকশনের ফর্মুলা হচ্ছে 5 WL⁴ ডিভাইডেড বাই 384 E × I।
5WL to the power 4 divided by 384 E into I। এটা হচ্ছে ম্যাক্সিমাম ডিফ্লেকশনের ফর্মুলা। সো আমরা ইজিলি এখন বলতে পারি যে যদি তাই হয় তাহলে শর্ট ডিরেকশন বরাবর স্ল্যাবের ডিফ্লেকশন হবে হচ্ছে এত। দেখেন ওইখানে ডাব্লিউ এর জায়গাতে আমরা শুধুমাত্র কিউ এ আমরা বসিয়েছি, 5WL to the power 4। ডাব্লিউ মানে হচ্ছে লোড। সো যেহেতু শর্ট ডিরেকশন বরাবর লোড কিউ এ, তাহলে আমরা এটা এখানে কিউ এ আমরা বসিয়েছি। আচ্ছা, এল এ শর্ট ডিরেকশন বরাবর স্প্যান হচ্ছে এল এ, তাই এল এ, আর 384 ই ইন্টু আই। এখানে আর একটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি দিয়ে রাখি, সেটা হচ্ছে ই ইন্টু আই, এইটাকে বলা হয় হচ্ছে ফ্লেক্সারাল রিজিডিটি। ফ্লেক্সারাল রিজিডিটি দ্যাট মিনস কোনো একটা স্ল্যাবের কনক্রিটের মডুলাস অফ ইলাস্টিসিটি ই ইন্টু ওই সেকশনের, সে বিম বা স্ল্যাব যাই হোক, ওই স্ল্যাব সেকশনের আই অর্থাৎ মোমেন্ট অফ ইনার্শিয়া, এই দুইটার গুণফল যত বেশি হবে তত সেই স্ল্যাবটা বা সেই বিমটা ফ্লেক্সারালি তত বেশি রিজিড হবে। রিজিড মানে হচ্ছে দৃঢ়, যার ডিফরমেশন বা ডিফ্লেকশন নগণ্য। সো তার মানে অন্য কথায় বলতে গেলে ইআই যত বেশি হবে, ইআইটা যত বেশি হবে তত সেই বিম বা সেই স্ল্যাব তত কি হবে, রিজিড হবে, বা তার ডিফ্লেকশন তত কম হবে। এটা আমরা ফর্মুলা থেকে দেখতে পাচ্ছি যে যদি ভগ্নাংশের হরের মান যদি বাড়ানো হয় তাহলে কি ভগ্নাংশের মানটা কিন্তু কমতে থাকে, সো ডিফ্লেকশন কমে যাবে যদি ইআই বাড়ে। ঠিক আছে না? আচ্ছা, যদি আমাদের কারোর কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে উইদাউট এনি হেজিটেশন কোশ্চেন করবেন, ঠিক আছে? সো আমরা বলছি যে শর্ট ডিরেকশনের ডিফ্লেকশন আর লং ডিরেকশনের ডিফ্লেকশন দুইটা সমান। এটা খুব সিম্পল। আমরা একটু চিন্তা করি যে যদি শর্ট ডিরেকশনের ডিফ্লেকশন একরকম হইতো আর লং ডিরেকশনের ডিফ্লেকশন আরেক রকম হইতো, তাহলে কি আমরা আমাদের মাথার উপরে তাকাইলে এখন যে স্ল্যাবটা দেখতে পাচ্ছি একটা সমতল, একটা সমতল, তাই না? প্লেন সারফেস। সো এই সমতলটাকে আমরা কি দেখতে পারতাম যদি এটা দুইটা ডিরেকশনের ডিফ্লেকশন দুই রকম হইলে আমরা কি দেখতে পারতাম এরকম সমতল? না স্যার। না স্যার। কিন্তু আমরা কখনোই পারতাম না। স্ল্যাবটা কি হতো, এবড়ো থেবড়ো হতো, কিন্তু স্ল্যাব তো এবড়ো থেবড়ো হয় না, রাইট? সো যেহেতু একটা সমতলই আমরা দেখতে পাই সব সময়, তার মানে অবশ্যই কি স্ল্যাবের যে কোনো অংশে, শুধু মিডস্প্যান বলে না, যে কোনো অংশে লং ডিরেকশন এবং শর্ট ডিরেকশনের ডিফ্লেকশন কি সমান। আর এখান থেকে আমরা যদি একটু কাটাকাটি করি, ভাগ করি, তাহলে এই দুইটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, 5 ক্যান্সেল আউট, তাহলে কিউ এ ডিভাইডেড বাই কিউ বি এইটাকে আমরা বাম পক্ষে নিয়ে আসলাম, আর এল এ টু দি পাওয়ার 4 কে আমরা নিয়ে আসলাম ডান পক্ষে নিচে, একটু পক্ষান্তর করলাম আর কি। সো করলে আমরা এই ইকুয়েশনটা পেয়ে গেলাম, ঠিক আছে? স্যার ডিফ্লেকশন সমান, এটা স্যার ক্লিয়ার না, মানে শর্ট এন্ড লং এ। ব্যাপারটা হচ্ছে যে শর্ট ডিরেকশনের ডিফ্লেকশন যদি সে ধরেন যে কথার কথা আপনি যে ঘরের মধ্যে বসে আছেন এখন, সেই ঘরের স্ল্যাবের দিকে একটু তাকাই আমরা সবাই। সো ধরেন যে এই স্ল্যাবের শর্ট ডিরেকশনের ডিফ্লেকশন একরকম, আবার যদি লং ডিরেকশনের ডিফ্লেকশন আরেক রকম হইতো, কম বেশি হইতো, তাহলে কিন্তু স্ল্যাবটা এরকম সমতল আপনারা দেখতে পাইতেন না, তাই না? স্ল্যাবটা কি হতো, সমতল কিন্তু হইতো না, এটা কয়েকটা সারফেসে বিভক্ত থাকতো, তাই না? কিন্তু স্ল্যাব তো আসলে তা না, স্ল্যাবের প্রত্যেকটা অংশ কি ইন্টিগ্রাল, দ্যাট মিন্স একসঙ্গে থাকে, রাইট? আমি কি বোঝাতে পারছি? জি স্যার, ওকে বুঝছি। স্যার, ঠিক আছে স্যার। যেহেতু স্ল্যাবটা একই সঙ্গে আছে, তাই তাদের দুইটা ডিরেকশনে ডিফ্লেকশন অবশ্যই সমান হতে হবে। এটা আপনি যদি এখনো বুঝতে না পারেন তাহলে নিজের মাথার মধ্যে একটু চিন্তা করেন, তাহলে বুঝতে সহজ হবে। আচ্ছা, সো
আমরা এই ইকুয়েশনটা পাইলাম। সো অ্যাকচুয়ালি ওয়ান ওয়ে আর টু ওয়ে স্ল্যাবের লোড ডিস্ট্রিবিউশন হবে এই ইকুয়েশন অনুসারে। আচ্ছা, এখন আমরা একটু দেখি একটা উদাহরণ হিসেবে। সাপোজ একটা টু ওয়ে স্ল্যাবের জন্য আমরা লোড ডিস্ট্রিবিউশন দেখতে চাচ্ছি। সো আমরা ধরে নিচ্ছি যে একটা টু ওয়ে স্ল্যাবের জন্য অ্যাসপেক্ট রেশিও হচ্ছে 1.5। আমরা কি জানি অ্যাসপেক্ট রেশিও 2 এর কম হইলে সেটা টু ওয়ে স্ল্যাব। সো আমরা ধরে নিলাম 1.5, এটা 1.6, 7, 8 বা 1.2, এটা যে কোনো রকমই হইতে পারে। আমরা ধরে নিচ্ছি 1.5। তো 1.5 হইলে লোড ডিস্ট্রিবিউশনটা কেমন হয় সেটা আমরা দেখার চেষ্টা করব। সো এই অ্যাসপেক্ট রেশিওটা আমরা বসাই দিচ্ছি হচ্ছে ইকুয়েশন নাম্বার 1 এ। যদি বসাই দেই তাহলে আমরা দেখেন পেয়ে যাচ্ছি যে QA is equal to 5 QB, চার গুণ করলে এটা পাচ্ছি। এর থেকে আমরা আসলে কি বুঝতে পারি যে লং ডিরেকশনে যে মানে যতটুকু লোড আসলে যাচ্ছে তার 5 গুণ লোড যাচ্ছে শর্ট ডিরেকশন বরাবর, তাই না? তাই তো নাকি? 5 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি QA। সবাই বুঝতে পারতেছেন? লং ডিরেকশনে যে লোড তার 5 গুণ লোড যাচ্ছে শর্ট ডিরেকশন বরাবর। তার মানে একটা টু ওয়ে স্ল্যাবেও কিন্তু আসলে কম বেশি হতে পারে। এখানে যে একদম সমান সমান দুই দিকে যে লোড ডিস্ট্রিবিউট হবে 50% 50% তা কিন্তু না, এটা কম বেশি হতে পারে। যেমন এখানে শর্ট ডিরেকশনে কিন্তু লোড বেশি যাচ্ছে। আচ্ছা, এখন আমরা আবার চিন্তা করি যে একটা ওয়ান ওয়ে স্ল্যাবের জন্য ধরেন কথার কথা আমরা ধরে নিচ্ছি অ্যাসপেক্ট রেশিও হচ্ছে 2.5, যে কোনো একটা মানে 2 এর থেকে বড় যে কোনো একটা রেশিও আমরা ধরে নিচ্ছি। সো এই 2.5টা যদি আমরা ইকুয়েশন নাম্বার 1 এ আমরা বসাই দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে QA is equal to 39 QB, অর্থাৎ লং ডিরেকশন বরাবর যতটুকু লোড যাচ্ছে তার 39 গুণ লোড যাচ্ছে শর্ট ডিরেকশন বরাবর, 39 times, and this is too much. For one-way slab, load in short direction is 39 times the load in long direction. One-way slab এর জন্য মানে সমস্ত one-way slab এর জন্য কিন্তু না, জাস্ট যে কোনো একটা, অর্থাৎ 2.5 এই রেশিওটার জন্য শর্ট ডিরেকশনের লোড লং ডিরেকশনের লোডের কত 39 গুণ, টাইমস মানে হচ্ছে গুণ। So load in long direction is very small compared to that in short direction. মানে লং ডিরেকশনের লোড শর্ট ডিরেকশনের লোডের তুলনায় খুবই খুবই নগণ্য। এই যে এটাকে আমরা একটু উল্টাভাবে চিন্তা করি আর কি, যে QB is equal to 1/39 QA, তাই না? অর্থাৎ এই 39টাকে আমরা মনে মনে এই দিকে পাঠাই দিই, অর্থাৎ শর্ট ডিরেকশনের লোডের 39 ভাগের 1 ভাগ হচ্ছে লং ডিরেকশনে যাচ্ছে। ক্লিয়ার? শর্ট ডিরেকশনের লোডের 39 ভাগের মাত্র 1 ভাগ যাচ্ছে লং ডিরেকশনে, এবং এটা কিন্তু আসলে খুবই নগণ্য। সো এই ক্ষেত্রে আমরা আসলে ধরতেই পারি যে এখানে সমস্ত লোডই শুধুমাত্র শর্ট ডিরেকশনে যাচ্ছে, অর্থাৎ 39 ভাগের 1 ভাগ যে লং ডিরেকশনে যাচ্ছে এটা আসলে আমাদের কনসিডার করার কোনো দরকার নাই, এটা খুবই নগণ্য, নেগলিজিবল। সো এই ধরনের ক্ষেত্রে সাচ এ স্ল্যাব মানে এমন ধরনের স্ল্যাব অলমোস্ট অ্যাক্টস অ্যাজ ইফ ইট ওয়ার স্প্যানিং ইন দ্য শর্ট ডিরেকশন অনলি। এমন একটা স্ল্যাব এমন ভাবে কাজ করে যেন এই স্ল্যাবটা শুধুমাত্র শর্ট ডিরেকশন বরাবরই স্প্যান করে, অর্থাৎ শুধুমাত্র শর্ট ডিরেকশন বরাবরই সমস্ত লোড ক্যারিড হয়। এটা এমন ভাবে আচরণ করে, এটা খুবই স্বাভাবিক, কারণ লং ডিরেকশনে তো লোড নাই বললেই চলে। এটা হচ্ছে ওয়ান ওয়ে স্ল্যাবের জন্য গেল। আচ্ছা, ফর দিস রিজন মেইন স্টিল ইজ প্রোভাইডেড ইন দ্য শর্ট ডিরেকশন অনলি, এবং এই কারণে ওয়ান ওয়ে স্ল্যাবে শুধুমাত্র শর্ট ডিরেকশন বরাবর মেইন স্টিল দেওয়া হয়, কারণ শর্ট ডিরেকশন বরাবরই কিন্তু ম্যাক্সিমাম মানে প্রায় সবটুকু লোডই যাচ্ছে। আচ্ছা, এখন পরে টু ওয়ে স্ল্যাবের জন্য লোড ইন লং ডিরেকশন ইজ কম্পারেবল। কম্পারেবল মানে হচ্ছে তুলনীয় বা যা তুলনা করা যায়, কম্পারেবল উইথ দ্য লোড অফ শর্ট ডিরেকশন, অর্থাৎ 5 ভাগের 1 ভাগ। চিন্তা করেন যে
39/1 আমরা কিন্তু নেগলেক্ট করতে পারি, কিন্তু 5/1 কিন্তু নেগলেক্ট করাটা মুশকিল। অর্থাৎ যদি সে 5/1 মানে ব্যাপারটা কিরকম, ধরেন যে যদি লং ডিরেকশনে যদি 100 পাউন্ড লোড ক্যারি করা হয়, সে 100 পাউন্ড পার ফিট, তাহলে তার কত 5/1 তার মানে হচ্ছে 20 পাউন্ড পার ফিট। এটা কিন্তু শর্ট ডিরেকশনেও যাবে, সরি আমি উল্টা বললাম, যদি শর্ট ডিরেকশনে 100 পাউন্ড পার ফিট যায় তাহলে কিন্তু লং ডিরেকশনেও কত 20 পাউন্ড পার ফিট যাবে। তো এটা কিন্তু আসলে একেবারে নেগলেক্ট করার মতো কখনোই না। তার মানে আমরা বলতে পারি যে টু ওয়ে স্ল্যাবের জন্য শর্ট ডিরেকশন এবং লং ডিরেকশন দুই দিকে আসলে কম বেশি লোড ডিস্ট্রিবিউটেড হয়। আর ঠিক এই কারণেই মেইন স্টিল প্রোভাইড করা হয় দুইটা ডিরেকশনে, ইন বোথ ডিরেকশনস। আচ্ছা, লোড ডিস্ট্রিবিউশনটা সবাই বুঝতে পারছেন? জি স্যার। এখানে একটা ব্যাপার কিন্তু খেয়াল করার মতো, সেটা হচ্ছে টু ওয়ে স্ল্যাবের ক্ষেত্রে এই অ্যাসপেক্ট রেশিও যত কমতে থাকবে, সে এটা যদি 1.4 হইতো, 1.3 হইতো, তখন কিন্তু এই যে 5 এইটাও কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে, এবং এইটা যখন 1 হবে তখন কিন্তু কিউ এর সমান কিউবি হবে। ঠিক আছে, অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ যদি সমান হয় কোনো একটা স্ল্যাবের, দৈর্ঘ্য প্রস্থ সমান হওয়া মানে কি অনুপাত 1 হওয়া। দৈর্ঘ্য প্রস্থ সমান হইলে তখন কিন্তু শর্ট ডিরেকশন বরাবর যে লোড আবার লং ডিরেকশন বরাবর একই লোড, তাই না? তখন তো আসলে দুইটা ডিরেকশনই সমান, সো শর্ট বা লং বলে আসলে কিছু থাকে না। আর ওয়ান ওয়ে স্ল্যাবের ক্ষেত্রে এই রেশিও যত বাড়তে থাকবে, 3 বা 3.5 যত বাড়তে থাকবে, তত কিন্তু লং ডিরেকশনের লোডটা আস্তে আস্তে আরো নগণ্য হইতে থাকবে। ঠিক আছে না? জি স্যার। সেক্ষেত্রে এক্সপেকটেশনটা কি সর্বনিম্ন ভ্যালুটা কত থেকে স্টার্ট? ওয়ান এর জন্য 2.5? না না, এটা একটা স্যাম্পল, এটা শুধুমাত্র একটা এক্সাম্পল হিসেবে দেখানো হয়েছে, ঠিক আছে? জি স্যার। তাই না? এটা তো 2 থেকে স্টার্ট হতে পারে। কনস্ট্যান্ট কোনো ভ্যালু নাই? না না, এটা কনস্ট্যান্ট কোনো ভ্যালু না, এটা শুধুমাত্র একটা এক্সাম্পল হিসেবে আমি দেখিয়েছি, রাইট? ওকে স্যার। জি স্যার। তো মোটামুটি স্ল্যাব নিয়ে আমার আর কোনো সেরকম কোনো আলোচনা নাই, যা ছিল মোটামুটি আমাদের হয়ে গেছে। তো এখন আমরা একটু কলাম সম্পর্কে আলাপ আলোচনা করব। তো প্রথমে আমরা জেনে নিই হোয়াট ইজ কলাম, ডেফিনিশন অফ কলাম। ডেফিনিশন মানে হচ্ছে সংজ্ঞা। Columns are that structural members which are used primarily to support axial compressive loads. কলাম হচ্ছে ওই স্ট্রাকচারাল মেম্বার যাদেরকে ব্যবহার করা হয় প্রাথমিকভাবে কি করতে, অ্যাক্সিয়াল কম্প্রেসিভ লোডকে সাপোর্ট করতে। সে এটা একটা কলাম, ঠিক আছে? সো এই কলামের অ্যাক্সিস বরাবর যদি কোনো কম্প্রেসিভ লোড আসে তাহলে সেইটাকে সাপোর্ট করার জন্য কলাম ব্যবহার করা হয়, এটা আমরা সবাই জানি। and have a ratio of height to the least lateral dimension of 3 or greater. ঠিক আছে, এই রেশিও যদি 3 বা তার থেকে বড় হয় তখনই আমরা শুধুমাত্র কলাম বলতে পারি। কিন্তু কোনো একটা মেম্বারের যদি হাইট ডিভাইডেড বাই লিস্ট ল্যাটারাল ডাইমেনশন এই রেশিওটা যদি 3 থেকে ছোট হয় তখন কিন্তু সেইটা আর কোনো কলামের আওতায় পড়বে না। উদাহরণস্বরূপ আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা কলাম আছে, কলামের হাইট হচ্ছে 10 ফিট, সে কথার কথা, আর কলামের ক্রস সেকশনাল ডাইমেনশন হচ্ছে 12 ইঞ্চি বাই 14 ইঞ্চি। সো তাহলে আমরা রেশিওটা হিসাব করি, রেশিও হচ্ছে হাইট ডিভাইডেড বাই লিস্ট ল্যাটারাল ডাইমেনশন। লিস্ট মানে ক্ষুদ্রতম, ল্যাটারাল মানে হচ্ছে পার্শীয়। ক্রস সেকশনাল ডাইমেনশনকে অনেক সময় ল্যাটারাল ডাইমেনশনও বলা হয়। সো ক্রস সেকশনাল দুইটা ডাইমেনশনের মধ্যে যেইটা সবচেয়ে ক্ষুদ্রতম সেইটা, তাহলে 12 আর 14 মধ্যে ক্ষুদ্রতমকে অবশ্যই 12, তাহলে এখানে 12 দিলাম। তাহলে দেখেন এই মেম্বারটার জন্য এই রেশিও কিন্তু 10 চলে আসছে, আর 10 তো 3 থেকে অবশ্যই বড়, সো এটা একটা কলামের আওতায় পড়ে। কিন্তু যদি কোনো একটা মেম্বারের ক্ষেত্রে ধরেন যে এই রেশিও যদি 3 থেকে কম আসে, সে 2 বা 2.5, তখন কিন্তু সেইটাকে আমরা প্রাথমিকভাবে কখনোই কলাম বলতে পারবো না। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, সো
কলামের আসলে বিভিন্ন ধরনের মানে বিভিন্ন টাইপস থাকে, সেইটা আমরা এখন দেখবো। সো লোডিং এর উপর ভিত্তি করে কলাম হতে পারে 3 রকম। এটা হতে পারে অ্যাক্সিয়ালি লোডেড কলাম, বা এটা হতে পারে ইসেন্ট্রিক্যালি লোডেড কলাম, বা এটা হতে পারে বায়াক্সিয়ালি লোডেড কলাম। আমরা একটু দেখি ওয়ান বাই ওয়ান। অ্যাক্সিয়ালি লোডেড কলাম মানে হচ্ছে, আমরা দেখেন নাম থেকে বুঝতে পারছি যে কলামে লোড আসবে হচ্ছে অ্যাক্সিস বরাবর। নাও হোয়াট ইজ অ্যাক্সিস, এটা আমাদের সবাইকে জানতে হবে যে হোয়াট ইজ অ্যাক্সিস। অ্যাক্সিসের বাংলা হচ্ছে অক্ষ। অক্ষ বলতে আমরা কি বুঝি? ধরেন যে এখানে কোনো একটা মেম্বার আছে, মেম্বারটা হচ্ছে দেখতে অনেকটা এরকম। এটা হতে পারে একটা বিম, বা হতে পারে একটা বিশাল থিকনেস ওয়ালা কোনো স্ল্যাব হতে পারে, বিম হতে পারে, যাই হোক হোয়াটএভার, এটা একটা মেম্বার। সো এখানে আমরা একটা জিনিস কিন্তু ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এই মেম্বারের যে 2টা ডাইমেনশন আমাদের চোখের সামনে আছে, এই 2টা ডাইমেনশনের মধ্যে কোনটা সবচেয়ে বড়? দেখে কি মনে হচ্ছে? লেন্থ যেটা এই যে এই ডাইমেনশনটা কিন্তু এইটা থেকে বড়, তাই না? যেহেতু এই ডাইমেনশনটা বড়, তাহলে আমরা কি বলতে পারি যে এইটাই হচ্ছে এই মেম্বারটার বা এই কম্পোনেন্ট বা এই মেম্বারটার লেন্থ হচ্ছে এইটা। আর সেক্ষেত্রে এই মেম্বারের অ্যাক্সিস হবে হচ্ছে এই মেম্বারের সেন্ট্রয়েড দিয়ে এবং লেন্থের প্যারালাল। যদি আমরা একটা সরল রেখা মনে মনে কল্পনা করি, তাহলে এই সরল রেখাটাই হবে হচ্ছে এই মেম্বারের জন্য অ্যাক্সিস বা অক্ষ। অর্থাৎ কোনো একটা মেম্বারের লেন্থ বরাবর তার সেন্ট্রয়েডের মধ্য দিয়ে যে অ্যাক্সিস আমরা মানে যে সরল রেখা আমরা চিন্তা করতে পারি, সেটাই হচ্ছে ওই মেম্বারের অ্যাক্সিস। যেমন এইটা হচ্ছে একটা কলাম, তাই না? আমরা ইজিলি বুঝতে পারছি কলামের লেন্থ হচ্ছে এইটা, তার মানে কলামের সেন্ট্রয়েডের মধ্য দিয়ে এই যে একটা কাল্পনিক সরল রেখা, এই সরল রেখাটাই হচ্ছে কি কলামের অ্যাক্সিস। দিস ইজ দ্য অ্যাক্সিস। তার মানে যখন আমরা বলছি যে অ্যাক্সিয়ালি লোডেড কলাম, তার মানে আমরা নাম থেকে বুঝতে পারছি যে এই কলামের লোড আসবে কোন বরাবর? অ্যাক্সিস বরাবর। ঠিক অ্যাক্সিস বরাবর এর কম্প্রেসিভ লোড আসবে। ওকে, এরপর হচ্ছে ইসেন্ট্রিক্যালি লোডেড কলাম। Loads act at a distance e from the center of the column section. কলাম সেকশনের সেন্টার থেকে লোডটা ই দূরত্বে কাজ করে, ছোট হাতের ই। সেন্টার থেকে, আর সেন্টার মানে কি অ্যাক্সিস, তার মানে অ্যাক্সিস থেকে ই পরিমাণ ডিস্টেন্সে যখন কাজ করবে কোনো একটা লোড, তখন আমরা তাকে বলবো হচ্ছে ইসেন্ট্রিক্যালি লোডেড কলাম। যেমন উদাহরণস্বরূপ ধরেন যে এইটা একটা কলাম এবং এই কলামের সেন্টার হচ্ছে এইটা, তার মানে এইটা হচ্ছে অ্যাক্সিস, রাইট? সো ধরেন যে লোড আছে হচ্ছে এই বরাবর, সেম। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি? এই ফোর্সের যে লাইন অফ অ্যাকশন, এখান থেকে এই সেন্টারের ডিস্টেন্স হচ্ছে স্মল ই। তো এই ধরনের কলামকে আমরা বলবো হচ্ছে ইসেন্ট্রিক্যালি লোডেড কলাম, অর্থাৎ অ্যাক্সিস থেকে একটা নির্দিষ্ট ডিস্টেন্সে যখন লোড থাকবে তখন। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলি। স্যার আমরা তো এটা দেখলাম যে কোনো একটা বিম বা যে কোনো একটা স্ল্যাবের এরকম লেন্থ বরাবর হচ্ছে আমরা সেন্টার একটা কল্পনা করে দেন হচ্ছে আমরা এটাকে অ্যাক্সিস বলতেছি। তো সেক্ষেত্রে স্যার আমাদের লেন্থ উইথ যেটা মানে দৈর্ঘ্য প্রস্থ দুই দিকে তো আমাদের মানে অ্যাক্সিসটা থাকবে, তাই না? আচ্ছা, যদি আমরা একটা বিম চিন্তা করি, সেক্ষেত্রে আপনি বলেন যে বিমের কোন ডাইমেনশনটা আপনার কাছে বড় মনে হয়? বিমের ক্রস সেকশনটাকে বড় মনে হয়, নাকি বিমের যে লেন্থ একটা সাপোর্ট থেকে আরেকটা সাপোর্ট, এই লেন্থটাকে বড় মনে হয়? কোনটা? অবশ্যই কি লেন্থ বরাবর যেটা, অবশ্যই লেন্থ বরাবর যেটা সেটা। তার মানে কি তার অ্যাক্সিসটা কিন্তু লেন্থ বরাবর। আবার একই ভাবে কলামের ক্ষেত্রেও কলামের ক্রস সেকশনাল ডাইমেনশন
বড় হয় নাকি হচ্ছে কলামের যে লেন্থ, মানে কলামের স্প্যান বড় হয়? অবশ্যই স্প্যান বড় হয়, রাইট? এখন আপনি যদি বলেন যে স্ল্যাব, একটা স্ল্যাবের ক্ষেত্রে কিন্তু অ্যাক্সিস কখনো ডিফাইন্ড না। একটা স্ল্যাবের অ্যাক্সিস কিন্তু দুই দিকেই হতে পারে, লং ডিরেকশন বরাবর হতে পারে, আবার শর্ট ডিরেকশন বরাবর হতে পারে, ঠিক আছে? আমি শুধুমাত্র বিম বা কলামের জন্য এই অ্যাক্সিস কথাটা আর কি ব্যবহার করতে চাচ্ছি, ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে যে এই কলামের সেন্টার থেকে এই লোডের যে ডিসটেন্স, এই ডিসটেন্সটাকে বলা হয় ইসেন্ট্রিসিটি। ওকে, সো অ্যাক্সিয়ালি লোডেড কলাম, ইসেন্ট্রিক্যালি লোডেড কলাম, আর আরেকটা হচ্ছে biaxially loaded column. Loads act at any point on the column section. লোডটা কলাম সেকশনের যে কোনো পয়েন্টে কাজ করে, at any point। এটা নির্দিষ্ট কোনো মানে নিয়ম মেনে আসলে লোডটা অবস্থান করবে না বা কাজ করবে না। আচ্ছা, causing eccentricity and moment about both x and y axis simultaneously। আমরা একটু দেখি, এটা হচ্ছে আমরা টপ ভিউ দেখছি আর কি, উপর থেকে দেখছি। আর উপর থেকে দেখলে আমরা কোনো একটা কলামের সেকশন দেখতে পাবো শুধু। সো অ্যাক্সিয়ালি লোডেড কলামের ক্ষেত্রে লোড থাকবে হচ্ছে কলাম সেকশনের একদম সেন্টারে, এই যে এখানে। আচ্ছা, ইসেন্ট্রিক্যালি লোডেড কলামের ক্ষেত্রে লোডটা কিন্তু যে কোনো একটা অ্যাক্সিসের উপরে থাকবে, অর্থাৎ সেন্টার থেকে দূরে, পরিমাণ ডিস্টেন্স দূরে। বা লোডটা কিন্তু আসলে এখানেও থাকতে পারে, এই যে এখানেও কিন্তু থাকতে পারে। অর্থাৎ শুধুমাত্র একটা অ্যাক্সিসের সাপেক্ষে যখন ডিসটেন্স থাকে তখন হচ্ছে সেইটা ইসেন্ট্রিক্যালি লোডেড কলাম। আর বায়াক্সিয়ালি লোডেড কলাম হচ্ছে যখন লোড এই কলাম সেকশনের যে কোনো বিন্দুতে অবস্থান করতে পারে, সেটা এই বিন্দু হতে পারে, এই বিন্দু হতে পারে, অথবা এখানে হতে পারে। যে কোনো বিন্দুর উপর যখন মানে যে কোনো বিন্দুতে যখন লোড কাজ করে তখন ইসেন্ট্রিসিটি হয় দুইটা ডিরেকশন বরাবর, একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর হতে পারে, আর একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর হতে পারে। এক্স আর ওয়াই অ্যাক্সিস অবশ্যই এটা শুধুমাত্র আমাদের কাল্পনিক ধরে নেওয়ার সুবিধার্থে। অর্থাৎ যখন সেন্টার থেকে দুইটা ডিরেকশন বরাবর ইসেন্ট্রিসিটি থাকবে তখন সেই কলামকে আমরা বলি হচ্ছে বায়াক্সিয়ালি লোডেড কলাম। আর ইসেন্ট্রিসিটি মানেই হচ্ছে মোমেন্ট, বেন্ডিং মোমেন্ট, ঠিক আছে? জি স্যার। কারণ দেখাই যে যদি এটা একটা কলাম হয় এবং এইটা যদি কলামের অ্যাক্সিস হয়, তাহলে ধরেন যে লোড হচ্ছে কাজ করতেছে এইখানে, এইখানে অ্যাক্সিস থেকে পরিমাণ ডিসটেন্স দূরে। সেক্ষেত্রে কিন্তু এই সেন্টারের সাপেক্ষে আমরা মেকানিক্সে দেখে আসছিলাম যে মোমেন্ট সবসময় যে কোনো একটা নির্দিষ্ট পয়েন্ট বা অ্যাক্সিসের সাপেক্ষে হয়। তো সেন্টারের সাপেক্ষে কিন্তু এর একটা ডিসটেন্স আছে এখন। সো এই ডিসটেন্সের কারণে একটা ক্লকওয়াইজ মোমেন্ট কিন্তু এখানে তৈরি হচ্ছে, রাইট? একটা ক্লকওয়াইজ মোমেন্ট, এবং এখানে অ্যান্টি ক্লকওয়াইজ, মানে সেন্টারের সাপেক্ষে লোডটা যেই দিকে সেই দিকে একটা মোমেন্ট তৈরি হচ্ছে। সো এখন তাহলে বুঝতেই পারতেছেন যে যদি ইসেন্ট্রিসিটি দুইটা ডিরেকশনে থাকে তাহলে মোমেন্টও আসবে কিন্তু দুইটা ডিরেকশনে। এবং আমাদের প্র্যাকটিক্যাল লাইফে, বাস্তব জীবনে বিভিন্ন বিল্ডিং এ যে কলামগুলো আসলে থাকে, দেখা যাচ্ছে যখন সফটওয়্যারে আমরা কোনো একটা বিল্ডিং অ্যানালাইসিস করি তখন আমরা বুঝতে পারি যে সেই বিল্ডিং এর ম্যাক্সিমাম কলামই হচ্ছে বায়াক্সিয়ালি লোডেড কলাম। অর্থাৎ তার ইসেন্ট্রিসিটি বা মোমেন্ট থাকে দুইটা। সফটওয়্যারে যখন বিল্ডিং অ্যানালাইসিস করবেন, আপনারা ফোর্থ ইয়ারে যে যখন ক্যাপস্টোন করবেন, ক্যাপস্টোন প্রজেক্ট, ওখানে দেখবেন আর কি, ঠিক আছে, যে একটা সফটওয়্যারে কলাম মানে বিল্ডিং অ্যানালাইসিস করার পর ওইখানে ওই বিল্ডিং এর যে কলামগুলো ছিল সেই কলামের আমরা মোমেন্ট, তারপরে শিয়ার ফোর্স এটসেট্রা অনেক কিছু পেয়ে থাকি সফটওয়্যার থেকে। সো দেখবেন যে প্রত্যেকটা কলামের ক্ষেত্রে দুইটা করে মোমেন্ট থাকে, ঠিক আছে? একটা হচ্ছে MY আর একটা হচ্ছে MZ সম্ভবত, মানে সফটওয়্যার যেভাবে অ্যাক্সেস চিন্তা করে আর কি। সো দুইটা মোমেন্ট থাকে, আর দুইটা মোমেন্ট থেকে আমরা বুঝতে পারি যে
প্রত্যেকটা কলামই আসলে বাইঅ্যাক্সিয়ালি লোডেড কলাম। ঠিক আছে, ওকে। সো লোডিং এর উপর ভিত্তি করে আমরা দেখলাম। এখন হচ্ছে বেসড অন লেন্থের উপর ভিত্তি করে কলাম হইতে পারে দুই রকম, একটা হচ্ছে শর্ট কলাম আর একটা হতে পারে লং কলাম। শর্ট কলামের ক্ষেত্রে ফেইলার অফ কলাম ইজ ডিউ টু ক্রাশিং অফ কনক্রিট অর ইল্ডিং অফ স্টিল। শর্ট কলামের ফেইলার মানে হচ্ছে যখন কোনো একটা মেম্বার বা কোনো একটা কলাম যখন ভেঙে যায় বা ফেল করে তাকে বলা হয় ফেইলার। সো ফেইলার হতে পারে দুই ভাবে, আইদার কনক্রিটটা ক্রাশ করতে পারে অথবা স্টিলটা ইল্ড করতে পারে। যখন কোনো একটা মেম্বারের মধ্যে কনক্রিট ফেল করে তখন তাকে বলা হয় কনক্রিট ক্রাশ করা বা ক্রাশিং অফ কনক্রিট, আর স্টিলটা যখন ফেল করে তখন তাকে বলা হয় স্টিলটা ইল্ড করেছে বা ইল্ডিং অফ স্টিল আন্ডার ফুল লোড ক্যাপাসিটি অফ কলাম। একটা কলামের থিওরিটিক্যাল লোড ক্যাপাসিটি ঠিক যতটুকু হওয়া উচিত সেই লোড ক্যাপাসিটিতেই কিন্তু শর্ট কলাম ফেল করে। লোড ক্যাপাসিটি কিভাবে বের করতে হয় এটা আমরা পরবর্তী লেকচারগুলোতে আমরা দেখার চেষ্টা করব। আর লং কলাম হচ্ছে যে এখানে দুইটা জিনিস আসবে, একটা হচ্ছে বাকলিং ইফেক্ট আর একটা হচ্ছে স্লেন্ডারনেস রেশিও। বাকলিং ইফেক্ট এবং স্লেন্ডারনেস রেশিও মাস্ট বি টেকেন ইনটু কনসিডারেশন, মানে অবশ্যই বিবেচনায় নিতে হবে ইন দ্য ডিজাইন অফ লং কলাম। লং কলাম ডিজাইনের ক্ষেত্রে এই দুটো জিনিস অবশ্যই বিবেচনায় নিতে হবে। দিস রিডিউসেস দ্য লোড ক্যাপাসিটি অফ কলাম। বাকলিং ইফেক্ট এবং স্লেন্ডারনেস রেশিও এই দুটো জিনিস কলামের লোড ক্যাপাসিটিকে হ্রাস করে বা কমিয়ে দেয়। আমরা একটু দেখি যে হোয়াট ইজ বাকলিং এন্ড হোয়াট ইজ স্লেন্ডারনেস রেশিও। ধরেন যে এটা একটা কলাম, আমি একটা দাগ দিয়ে দেখাচ্ছি, আর এটা হচ্ছে কলামের উপরে সেই আমাদের কম্প্রেসিভ লোড। ঠিক আছে, সো এই কলামের লেন্থ যত বেশি হবে, ধরেন যে একটা কলামের লেন্থ হচ্ছে 10 ফিটের জায়গায় আমরা 20 ফিট দিয়ে দিলাম, লেন্থ যত বেশি হবে তত কিন্তু এই কলামটা বাকলিং করার টেন্ডেন্সি বেশি বেশি শো করবে। আর বাকলিং বলতে আমরা কি বুঝি, অনেকটা এই ফিনোমেনাকে বলা হয় কলামের বাকলিং। ঠিক আছে, তো কলামটা এইরকম শেপ ধারণ করার চেষ্টা করে, একেই বলা হয় বাকলিং। সো যখনই কোনো একটা কলামের মধ্যে বাকলিং তৈরি হবে, এই বাকলিং এর কারণে কিন্তু এই কলামের লোড ক্যাপাসিটি অনেক হ্রাস পাবে, অনেক কমে যাবে। আর স্লেন্ডারনেস রেশিও হচ্ছে K ইন্টু L ডিভাইডেড বাই R। এই রেশিওটাকে বলা হয় স্লেন্ডারনেস রেশিও। আর হচ্ছে মিনিমাম রেডিয়াস অফ জাইরেশন। সো আমরা ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে দেখে আসছি যে হোয়াট ইজ রেডিয়াস অফ জাইরেশন। সো কোনো একটা কলাম সেকশনের জন্য যখন স্লেন্ডারনেস রেশিওর মানটা যত বড় হবে তত এই কলামের লোড ক্যাপাসিটি আস্তে আস্তে কমতে থাকবে। এখানে কে কে বলা হয় হচ্ছে ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টর, আর এলটা হচ্ছে কলামের লেন্থ, আর আর হচ্ছে মিনিমাম রেডিয়াস অফ জাইরেশন অফ দা কলাম সেকশন। সো আমরা দেখতেই পাচ্ছি এখান থেকে ইজিলি যে কোনো একটা কলামের দৈর্ঘ্য যত বেশি হবে, এল এর মান যত বেশি হবে তত এই স্লেন্ডারনেস রেশিও কিন্তু বাড়তে থাকবে। আর এই রেশিও যত বাড়বে তত কলামের লোড ক্যাপাসিটি আস্তে আস্তে কমতে থাকবে। সো আমরা মোটামুটি ক্লিয়ার আশা করি যে শর্ট কলাম থেকে লং কলামের লোড ক্যাপাসিটি সবসময় কম হয়। ঠিক আছে, আচ্ছা, বেসড অন শেপ, আকৃতির উপর ভিত্তি করে কলামের ক্রস সেকশনাল শেপের উপর ভিত্তি করে কলাম হতে পারে স্কোয়ার, হতে পারে রেক্ট্যাঙ্গুলার, হতে পারে সার্কুলার, হতে পারে এল শেপড। সাধারণত স্টিল স্ট্রাকচারে বিভিন্ন ধরনের সেকশনের কলাম কিন্তু ব্যবহার করা হয়। আমরা জানি হয়তোবা যে সি সেকশন, তারপরে এল সেকশন, তারপরে আই সেকশন, এটসেট্রা অনেক কিছু হতে পারে, অক্টাগোনাল বা এনি ডিজায়ার্ড শেপ। আরসিসি স্ট্রাকচারের ক্ষেত্রে স্কোয়ার, রেক্ট্যাঙ্গুলার বা সার্কুলার সাধারণত এর মধ্যে সীমাবদ্ধ থাকে, কিন্তু স্টিলের ক্ষেত্রে কিন্তু কলামের শেপ অনেক রকম হতে পারে, এল, আই, সি
বা যে কোনো ডিজায়ার্ড শেপ হতে পারে। এখন আমরা কলামের শ্রেণীবিন্যাস বা ধরন দেখব কলামের টাই বারের উপর ভিত্তি করে, বেসড অন কলাম টাইজ। টাই বারের উপর ভিত্তি করে কলাম দুই রকম হয়, একটা হতে পারে টাইট কলাম আর একটা হতে পারে স্পাইরাল কলাম, এই দুই রকম। সো হোয়াট ইজ টাইট কলাম? ইট কন্টেইনস স্টিল টাইজ, অর্থাৎ টাইট কলামটা হচ্ছে স্টিল টাই বার ধারণ করে, বা এই টাইট কলামের মধ্যে স্টিল টাই বার থাকে। টাই বার, টাই বারকে অনেক সময় সংক্ষেপে বলা হয় শুধুমাত্র টাই অথবা টাইজ। টু কনফাইন দ্য মেইন লংগিটিউডিনাল বার্স ইন দ্য কলামস। টাই বারের প্রধান উদ্দেশ্য হচ্ছে যে মেইন লংগিটিউডিনাল বারকে কনফাইন করে রাখা। আর কনফাইন শব্দের বাংলা অর্থ হচ্ছে আবদ্ধ, আবদ্ধ রাখা বা আটকে রাখা। কলামের যে মেইন স্টিল তাকে আবদ্ধ রাখাই হচ্ছে টাই বারের প্রধান কাজ। ঠিক আছে না? জি স্যার। ধরেন যে আমরা যেগুলো সার্কুলার বার দেখতে পাচ্ছি, এই যে সার্কুলার, এই বারগুলো হচ্ছে মেইন স্টিল। ঠিক আছে, কলামের মেইন বারকে অনেক সময় বলা হয় লংগিটিউডিনাল বার। কলামের ক্ষেত্রে লংগিটিউডিনাল বার এবং মেইন বার একই কথা, মাথায় রাখবো আমরা। সো মেইন বার গুলোকে আসলে এই ভেতরে আবদ্ধ করে রাখাটাই হচ্ছে এই টাই বারের প্রধান কাজ। এই যে এটা হচ্ছে টাই বার। আচ্ছা, মেইন বারকে লংগিটিউডিনাল বার বলার কারণ হচ্ছে যে কলামে আমরা জানি যে মেইন স্টিল থাকে কোন বরাবর, কলামের লেন্থ বরাবর থাকে। যেহেতু লেন্থ বরাবর থাকে তাই বলা হয় লংগিটিউডিনাল বার। আচ্ছা ঠিক আছে। আর স্পাইরাল কলাম হচ্ছে যে টাই বারের জায়গাতে স্পাইরাল থাকে, ব্যাস এতটুকুই। ইট কন্টেইনস স্পাইরাল। আর স্পাইরাল মানে হচ্ছে স্প্রিং টাইপ রেইনফোর্সমেন্ট, স্প্রিং এর মতো যে রেইনফোর্সমেন্ট তাকে বলা হয় স্পাইরাল। আর স্পাইরালের কাজও সেম, টু হোল্ড দ্য মেইন লংগিটিউডিনাল বার এন্ড টু হেল্প ইনক্রিজ কলাম ডাক্টিলিটি বিফোর ফেইলার। স্পাইরালের আরেকটা বিশেষ কাজ হচ্ছে যে স্পাইরালটা কি করে, কলামের ডাক্টিলিটি বাড়াতে সাহায্য করে, মেইন বারকে ধরে রাখে এবং কলামের ডাক্টিলিটি বাড়াতে সাহায্য করে। হোয়াট ইজ ডাক্টিলিটি? ডাক্টিলিটি শব্দের অর্থ হচ্ছে যে কোনো একটা মেম্বার ভেঙে যাওয়ার আগে সে যত বেশি পরিমাণ বিকৃত হইতে পারবে তার ডাক্টিলিটি তত বেশি। ডাক্টিলিটি, যে মেম্বারের মধ্যে বা যে ম্যাটেরিয়ালের মধ্যে ডাক্টিলিটি থাকে তাকে বলা হয় ডাকটাইল ম্যাটেরিয়াল। ডাকটাইল, ডাক্টিলিটি হচ্ছে নাউন আর ডাকটাইল হচ্ছে মানে অ্যাডজেক্টিভ, বিশেষণ। সো ডাকটাইল ম্যাটেরিয়ালের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে এই ম্যাটেরিয়ালটা ভাঙার আগে অনেক পরিমাণ বিকৃত হইতে পারে। যেমন আপনারা যখন ট্রান্সপোর্টেশন ল্যাবে যখন বিটুমিন নিয়ে যখন টেস্ট করবেন তখন দেখবেন যে ওইখানে একটা টেস্ট আছে এরকম যে ডাক্টিলিটি টেস্ট অফ বিটুমিন। ওইখানে একটা বিটুমিনের স্যাম্পলকে দুই দিক থেকে ধরে টান দেওয়া হয় মেশিনের মাধ্যমে। সো ওখানে দেখবেন যে একটা বিটুমিন আসলে ফেল করার আগে অনেক বেশি পরিমাণে সে লম্বা হতে পারে, সে দৈর্ঘ্যে বৃদ্ধি পায়, তারপর সে ভেঙে যায়। তার মানে কি বিটুমিন অনেক বেশি পরিমাণ ডাকটাইল একটা ম্যাটেরিয়াল। আবার আমাদের বিল্ডিং এর মধ্যে যে স্টিল থাকে সেই স্টিলটা কিন্তু একটা ডাকটাইল ম্যাটেরিয়াল বা রেইনফোর্সমেন্ট বা রিবার। ডাকটাইলের অপোজিট হচ্ছে ব্রিটল, BRITTLE। ব্রিটল মানে হচ্ছে ভঙ্গুর। ব্রিটল ম্যাটেরিয়ালের একটা পারফেক্ট এক্সাম্পল হচ্ছে কাচের গ্লাস। কোনো কাচের গ্লাসকে যখন আস্তে আস্তে লোড দিবেন বা প্রেসার দিবেন তখন দেখবেন যে গ্লাসটা কিন্তু আসলে বিকৃত হওয়ার আগেই হুট করে ভেঙে যায়, অর্থাৎ ভেঙে যাওয়ার আগে সে বিকৃত হইতে পারে না বা হলেও খুবই কম। সো যেহেতু বিকৃত হইতে পারে না তাই তার ডাক্টিলিটি নাই, অর্থাৎ সে একটা ব্রিটল পদার্থ, ব্রিটল ম্যাটেরিয়াল। সো কলামের ডাক্টিলিটি আসলে খুবই দরকার, কারণ কলাম যদি ডাকটাইল না হয় তাহলে কোনো একটা কলাম ভেঙে যাওয়ার আগে আমরা কোনো প্রকারের কোনো ওয়ার্নিং পাবো না।
দেখা যাচ্ছে উইদাউট এনি ওয়ার্নিং একটা কাচের গ্লাসের মতো যদি কলামটা ফেল করে, তখন কিন্তু আসলে এই কারণে কিন্তু ভবনের যে মানে বিল্ডিং এর যে দুর্ঘটনাগুলো কিন্তু এইসব কারণেই ঘটে থাকে আর কি, যে কোনো ওয়ার্নিং ছাড়াই যদি কোনো একটা কলাম ফেল করে তখন কিন্তু ওই পুরা বিল্ডিংটা আসলে আস্তে আস্তে ইভেন্চুয়ালি ফেল করবে। সো কলামের ডাক্টিলিটি আসলে খুবই দরকার, এবং এই স্পাইরাল এটা হচ্ছে কলামের ডাক্টিলিটি বাড়াইতে সাহায্য করে। স্পাইরাল রেইনফোর্সমেন্টকে যদি আমরা সাইড থেকে দেখি তাহলে সেটা দেখতে অনেকটা এরকম মনে হবে, স্প্রিং এর মতো চারপাশ থেকে পেঁচিয়ে থাকে আর কি, ঠিক আছে, চারপাশ থেকে এভাবে আবদ্ধ রাখে কলামকে। আচ্ছা, সো this is a question actually, why spiral column is more advantageous than tight column. Advantageous মানে সুবিধাজনক। সো স্পাইরাল কলাম কেন টাইট কলামের থেকে বেশি সুবিধাজনক? এর কয়েকটা কারণ আছে, যেমন প্রথম কারণটা হচ্ছে স্পাইরাল কলাম ক্যান সাপোর্ট লার্জার লোড দেন এ করেসপন্ডিং টাইট কলাম। করেসপন্ডিং শব্দের অর্থ হচ্ছে অনুরূপ, মানে একই ডাইমেনশনের একই ম্যাটেরিয়ালের টাইট কলাম থেকে স্পাইরাল কলামের লোড ক্যাপাসিটি একটু বেশি। এটা আমরা একটু পরে দেখব, যখন লোড ক্যাপাসিটি বের করব তখন দেখব। আচ্ছা, ডাক্টিলিটি অফ এ স্পাইরাল কলাম ইজ গ্রেটার দেন দ্যাট অফ এ টাইট কলাম। স্পাইরাল কলামের ডাক্টিলিটি টাইট কলামের ডাক্টিলিটি থেকে কি হয়? বেশি হয়। স্পাইরাল কলাম গিভস মোর ওয়ার্নিং বিফোর কমপ্লিট ফেইলার দেন টাইট কলাম। টাইট কলাম থেকে এটা হচ্ছে ফেইলারের আগে অনেক বেশি পরিমাণে ওয়ার্নিং এটা দেয় আর কি, দিয়ে থাকে। সো এগুলো হচ্ছে আমাদের সুবিধা স্পাইরাল কলামের। এখানে আমরা একটা গ্রাফ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে লোড ভার্সেস ডিফরমেশন গ্রাফ। সো এখানে দেখেন, এখানে বেসিক্যালি দুইটা কার্ভ আছে, একটা হচ্ছে এইটা টাইট কলামের জন্য, অর্থাৎ লোডের সঙ্গে সঙ্গে ডিফরমেশনও বাড়তে থাকে এবং একটা ম্যাক্সিমাম লোড আসলে অ্যাচিভ করার পর হুট করে কি হয়, তার লোডটা কিন্তু আস্তে আস্তে আবার কমতে থাকে। সো যে পয়েন্টে আসলে লোড সবচেয়ে ম্যাক্সিমাম বেশি, এটাই হচ্ছে আসলে এই টাইট কলামের ফেইলার পয়েন্ট, অর্থাৎ এই লোডে এই টাইট কলামটা কিন্তু ভেঙে যায়, তাই না? সো একটা জিনিস খেয়াল করেন যে একটা টাইট কলাম যখন ফেল করতেছে তখন যদি আমরা এখান থেকে একটা লাইন টানি এক্স অক্ষের উপরে, তাহলে তার ডিফরমেশন হচ্ছে মাত্র এখান থেকে এতটুকু, এই যে এখান থেকে এতটুকু হচ্ছে তার ডিফরমেশন। কিন্তু একটা স্পাইরাল কলাম যখন ফেল করে তখন কি হয় দেখেন, প্রথমে লোড ক্যাপাসিটি মানে লোডটা আস্তে আস্তে বাড়তে থাকে, একটা ম্যাক্সিমাম লোডের পরে যে লোডটা একটু কমতে থাকে, কারণ ওয়াই অ্যাক্সিস বরাবর আছে লোড, সো লোডটা একটু কমতে থাকে, একটা মিনিমাম লোডে আসে, এরপর আবারও কিন্তু তার লোড বাড়তে থাকে এবং আবারও একটা ম্যাক্সিমাম পর্যায়ে যায়, এবং তারপরে যে এই স্পাইরাল কলামটা ফেল করে। তার মানে একটা স্পাইরাল কলাম যখন ফেল করে, যখন ভেঙে যায়, তখন তার ডিফরমেশন কতটুকু দেখেন, এখান থেকে এতটুকু, অনেক বেশি। টাইট কলাম থেকে তার ডিফরমেশন কিন্তু অনেক বেশি, আর ডিফরমেশন যত বেশি তার ডাক্টিলিটি এবং তার ওয়ার্নিং তত বেশি। সো এটাই হচ্ছে স্পাইরাল কলামের প্রধান সুবিধা। আচ্ছা, from the graph we can see that আমরা দেখতে পারি a tight column fails suddenly after reaching ultimate load. ultimate load এ পৌঁছানোর পর টাইট কলামটা হঠাৎ করে ফেল করে, while a spiral column deforms appreciably before failure. যেখানে কিনা একটা স্পাইরাল কলাম ফেইলারের আগে অনেক পরিমাণে বিকৃত হয়। আচ্ছা, so this is another question, যে why strength reduction factor for columns is much lower than that for flexure and shear. স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টরকে ফাই বলা হয়, এবং আমরা ফাই সম্পর্কে কিন্তু কম বেশি আলোচনা আমরা করেছি অলরেডি প্রথম দিকের ক্লাসগুলোতে, যে ফাই কেন আসলে ব্যবহার করা হয়। ফাইয়ের প্রধান উদ্দেশ্য হচ্ছে যে ম্যাটেরিয়াল স্ট্রেংথকে একটু কম করে মানে একটু কমায় নেওয়া, যাতে আমরা সেফ সাইডে থাকি। সো কলামের ক্ষেত্রে ফাইয়ের মান সাধারণত 0.65 থেকে 0.75 এর মধ্যে হয়ে থাকে।
কখনো 0.65 হয় টাইট কলামের জন্য, আর স্পাইরাল কলামের জন্য হয় 0.75। কিন্তু একটা বিম বা একটা স্ল্যাবের জন্য এই ফায়ের মানটা কিন্তু অনেক বেশি। দ্যাট মিনস আমরা দেখে আসছি মোমেন্টের ক্ষেত্রে, যে মোমেন্টের ক্ষেত্রে ফায়ের মান হচ্ছে 0.9 পর্যন্ত হইতে পারে। শিয়ারের ক্ষেত্রে অবশ্য কম, 0.75 হোয়াটএভার। সো মোমেন্টের জন্য কিন্তু ফায়ের মানটা অনেক বেশি, 0.9। এটা দেখে হয়তো মনে হচ্ছে যে এটা তো আসলে কোনো ডিফারেন্সের মধ্যেই পড়ে না, 0.65 আর 0.9 তো আসলে একদমই কাছাকাছি, কিন্তু না, ফায়ের মানের জন্য এই ডিফারেন্সটা অনেক বেশি পরিমাণ তাৎপর্যপূর্ণ। সো ফ্লেক্সার মানে হচ্ছে মোমেন্ট, মানে মোমেন্টের জন্য ফায়ের মান থেকে কেন কলামের জন্য ফায়ের মানটা কম, দিস ইজ দ্য কোশ্চেন এন্ড দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে কোনো সিভিল ইঞ্জিনিয়ারকে এটা অবশ্যই জানতে হবে। সো এর কারণটা হচ্ছে এরকম, এর প্রধান কারণ হচ্ছে এইটা যে in axially loaded column the strength mainly depends on the compressive strength of concrete। অর্থাৎ axially loaded কলামের জন্য কলামের স্ট্রেংথ প্রধানত কার উপর নির্ভর করে, কম্প্রেসিভ স্ট্রেংথ অফ কনক্রিট, মানে কনক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথের উপর নির্ভর করে। whereas মানে যেইখানে the strength of members in bending, অর্থাৎ বেন্ডিং এর ক্ষেত্রে মেম্বারের স্ট্রেংথ, মেম্বার মানে হচ্ছে মেম্বার বলতে আমরা বুঝবো হচ্ছে বিম বা কলাম বা স্ল্যাব, এখানে বোঝাচ্ছে বিম বা স্ল্যাব। সো বিম বা স্ল্যাবের ক্ষেত্রে কি হয় যে ইজ লেস এফেক্টেড বাই কনক্রিট স্ট্রেংথ, অর্থাৎ একটা বিম বা একটা স্ল্যাবের স্ট্রেংথ কিন্তু কনক্রিটের স্ট্রেংথ দ্বারা কম প্রভাবিত হয়, কম পরিমাণে এফেক্টেড বা প্রভাবিত হয়, স্পেশালি ফর আন্ডার রেইনফোর্সড সেকশন। বিশেষ করে আন্ডার রেইনফোর্সড সেকশনের ক্ষেত্রে কনক্রিট স্ট্রেংথের উপরে আসলে কোনো কিছু নির্ভর করে না বললেই চলে। আমি কি ব্যাপারটা বুঝাইতে পারছি? অর্থাৎ সোজা কথা হচ্ছে একটা কলামের ক্ষেত্রে সেই কলামের স্ট্রেংথ মেইনলি নির্ভর করে কনক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথের উপর, অ্যাক্সিয়ালি লোডেড কলামের জন্য। আর বিম বা স্ল্যাবের জন্য, বিশেষ করে সেই বিম বা সেই স্ল্যাব যদি আন্ডার রেইনফোর্সড হয়, আমরা হয়তোবা অলরেডি বলেছি যে প্রত্যেকটা বিম এবং প্রত্যেকটা স্ল্যাবকে অবশ্যই আন্ডার রেইনফোর্সড হইতে হবে, ওভার রেইনফোর্সড কিন্তু হওয়া যাবে না। সো আন্ডার রেইনফোর্সড বিম বা স্ল্যাবের ক্ষেত্রে ওই মানে বিম বা স্ল্যাবের যে স্ট্রেংথ, যে ক্যাপাসিটি, সেটা কিন্তু আসলে কনক্রিটের স্ট্রেংথের উপরে আসলে নির্ভর করে অনেক কম, মেইনলি নির্ভর করে হচ্ছে স্টিলের ইল্ড স্ট্রেংথের উপর ওই ক্ষেত্রে। ঠিক এই কারণেই আর কি ফায়ের মানটা কলামের জন্য কম। ঠিক আছে, কারণ হচ্ছে যে কনক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ এইটা হচ্ছে এমন একটা ফ্যাক্টর যে ফ্যাক্টরের উপর আমাদের নির্ভরশীলতা সবসময় একটু কম থাকে। দ্যাট মিনস কনক্রিটের ফেইলার হচ্ছে ইটস এ কাইন্ড অফ ব্রিটল ফেইলার। কনক্রিটটা যখন ফেল করে তখন কিন্তু সে কোনো ওয়ার্নিং দেয় না, অর্থাৎ সে একটা কাইন্ড অফ কাচের গ্লাসের মতো ফেল করে, একটা ভঙ্গুর পদার্থের মতো সে কিন্তু ভেঙে যায়। সো ঠিক এই কারণে যে সমস্ত মেম্বারের স্ট্রেংথ কনক্রিটের উপর নির্ভর করে তাদের ক্ষেত্রে আমাদের সেফ সাইডে থাকার প্রবণতা একটু বেশি, আর সেফ সাইডে থাকার প্রবণতা একটু বেশি বলেই আমাদের ক্ষেত্রে ফায়ের মান কম। সবার কাছে ক্লিয়ার? ধরেন যে কোনো একটা মেম্বারের মোমেন্ট ক্যাপাসিটি হচ্ছে অ্যাকচুয়ালি 100 কিলোনিউটন ইনটু মিটার, ঠিক আছে? এখন ফায়ের মান যদি আমরা 0.9 ধরি, সে কথার কথা ফায়ের মান 0.9, তাহলে আলটিমেট মোমেন্ট কত হবে এখানে? নমিনাল মোমেন্ট যদি 100 হয় তাহলে আলটিমেট মোমেন্ট হবে হচ্ছে 90, তাই না? যদি ফায়ের মান 0.9 হয়। কিন্তু যদি কিনা ফায়ের মান আমরা ধরি সে কথার কথা ধরেন যে 0.75, ঠিক আছে, তখন এখানে হচ্ছে আলটিমেট মোমেন্ট কত হবে? 75 কিলোনিউটন ইনটু মিটার। জাস্ট আমি একটা উদাহরণ দিলাম। অর্থাৎ ফায়ের মানটা যত কম ধরবো আমরা তত আমাদের মোমেন্ট ক্যাপাসিটি বা লোড ক্যাপাসিটি তত কম আসতেছে। অর্থাৎ একটা কলাম সে ঠিক আছে, সে 100 কিলোনিউটন ইনটু মিটার মোমেন্ট সে রেজিস্ট করতে পারে, কিন্তু আমরা ধরে নিচ্ছি যে না, সে এতটুকু
রেজিস্ট করতে পারে না, সে রেজিস্ট করতে পারে মাত্র 75 অথবা আরো কম 65। এর মেন কারণটা হচ্ছে ওই একটাই, যে কলামের ক্ষেত্রে স্ট্রেংথ ডিপেন্ড করে হচ্ছে কনক্রিটের উপর, আর কনক্রিটের উপরে আমাদের নির্ভরযোগ্যতা সবসময় একটু কম, আর নির্ভরযোগ্যতা কম হওয়ার কারণে আমাদের সেফ সাইডে থাকার প্রবণতা বেশি, এবং সেই কারণে ফায়ার মানটা কম, একটার সঙ্গে আরেকটা জড়িত। আচ্ছা, এরপরে the concrete in column is subjected to more segregation than in the case of beam। কলামের ক্ষেত্রে কনক্রিটটা বেশি পরিমাণে সেগ্রিগেশন হওয়ার সম্ভাবনা থাকে বিমের তুলনায়, আর সেগ্রিগেশন যত বেশি হবে তত কি ওই মানে কলামের স্ট্রেংথ কিন্তু কমতে থাকবে, ওই কনক্রিটের স্ট্রেংথ কিন্তু কমতে থাকে। ওই একই কথাই যে দাঁড়াচ্ছে, অর্থাৎ কলামের ক্ষেত্রে রিস্ক বেশি, তাই আমরা একটু বেশি পরিমাণে সেফ সাইডে থাকতে চাই, তাই ফায়ার মানটা কম, কারণ ফায়ার মান যত কম হবে আমরা কিন্তু তত নিরাপদে থাকবো ডিজাইনের ক্ষেত্রে। আচ্ছা, the failure of a column in a structure is more critical than that of a beam। এটা হচ্ছে লাস্ট কথা, যে বিমের ফেইলারের তুলনায় একটা কলামের ফেইলার কিন্তু বেশি ক্রিটিক্যাল মানে হচ্ছে বেশি রিস্কি। ওকে, সো এই কারণগুলো সবাই খুব ভালো মতো জানবেন। আচ্ছা, এখন কলামের জন্য কিছু ইনফরমেশন আমরা দেখবো, কিছু র্যান্ডম ইনফরমেশন। যেমন এখানে বলা হচ্ছে যে মিনিমাম মেইন স্টিল percentage is 1% and maximum percentage is 8% of the gross area of the section। অর্থাৎ কলামের ক্রস সেকশনের মিনিমাম 1% মেইন স্টিল থাকতে হবে এবং ম্যাক্সিমাম থাকতে পারবে হচ্ছে 8%। ঠিক আছে, ব্যাপারটা অনেকটা এরকম যে ধরেন কথার কথা যে একটা কলামের ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে 100 ইঞ্চি স্কোয়ার, সে 10 বাই 10 ইঞ্চি কলাম, তার মানে 100 ইঞ্চি স্কোয়ার এরিয়া। সো 1% মানে হচ্ছে কি, এই যে টোটাল যে ক্রস সেকশনাল এরিয়া, এই ক্রস সেকশনাল এরিয়ার 1%, তাহলে 100 এর 1% কত? 100 এর 1% কত? অবশ্যই কি 1। তার মানে ওই কলামের জন্য মিনিমাম 1 ইঞ্চি স্কোয়ার মেইন স্টিল থাকতে হবে, আর 100 এর 8% কত? অবশ্যই 8। তার মানে ম্যাক্সিমাম মেইন স্টিল থাকতে পারবে হচ্ছে 8 ইঞ্চি স্কোয়ার, ব্যাস এতটুকুই। আচ্ছা, at least 4 bars are required for tied circular column and rectangular members। রেক্ট্যাঙ্গুলার কলাম এবং টাইড সার্কুলার কলামের জন্য মিনিমাম 4টা বার অবশ্যই দরকার, আর 6 bars are needed for circular column enclosed by spirals। মানে স্পাইরাল সার্কুলার কলামের জন্য মিনিমাম 6টা বার দিতে হবে, মানে ডিজাইন থেকে যে কয়টা বারই আসুক না কেন অ্যাটলিস্ট 6টা বার দেওয়া লাগবে যদি সার্কুলার স্পাইরাল কলাম হয়। আচ্ছা, এরপর মিনিমাম কনক্রিট কভার ফর কলাম ইজ 1.5 ইঞ্চি। কলামের জন্য মিনিমাম কনক্রিট কভার হচ্ছে 1.5 ইঞ্চি, যেটা কিনা স্ল্যাবের জন্য ছিল মাত্র 0.75 ইঞ্চি। আচ্ছা, টাই বার ফর কলাম মাস্ট হ্যাভ এ মিনিমাম ডায়ামিটার অফ 3/8 ইঞ্চি। 3/8 ইঞ্চি ডায়ামিটার মানে হচ্ছে নাম্বার 3 বার, আমরা সবাই জানি, বা 10 মিলিমিটার বার। সো এখানে বলা হচ্ছে যে কলামের জন্য টাই বার অবশ্যই হতে হবে, মানে একটা মিনিমাম ডায়ামিটার থাকতে হবে হচ্ছে এত, এর থেকে কম ডায়ামিটারের টাই বার কখনো হতে পারবে না। To enclose longitudinal bars of number 10 or smaller size, এটা হচ্ছে একটা পার্ট, অর্থাৎ নাম্বার 10 অথবা তার থেকে ছোট সাইজের লংগিটিউডিনাল বারকে আবদ্ধ রাখার জন্য টাই বারের সাইজ হতে হবে মিনিমাম 3/8 ইঞ্চি। অর্থাৎ ধরেন কথার কথা যে কোনো একটা কলামের মেন বার হচ্ছে নাম্বার 10 বার, তাহলে সেই কলামে মিনিমাম নাম্বার 3 টাই বার ব্যবহার করতে হবে, and a minimum diameter of 1/2 ইঞ্চি for larger diameter of main bar। অর্থাৎ ধরেন যে সে কোনো একটা কলামের মেন বারের ডায়ামিটার হচ্ছে মানে মেন বার হচ্ছে সে 11 নাম্বার বার,
অর্থাৎ 10 নাম্বার থেকে বেশি। যদি তাই হয় সেক্ষেত্রে ওই কলামের জন্য মিনিমাম 1/2 ইঞ্চি ডায়ামিটারের টাইবার ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে কিন্তু 3/8 ইঞ্চি ব্যবহার করলে ভুল হবে। ঠিক আছে, এই ইনফরমেশনটা খুবই গুরুত্বপূর্ণ, সবাই মাথায় রাখবেন। আচ্ছা, টাইট কলামের জন্য ফায়ের মান 0.65, স্পাইরাল কলামের জন্য ফায়ের মান হচ্ছে 0.75। এটাও খুবই গুরুত্বপূর্ণ, এটা আমরা মাথায় রাখবো সবাই। স্টিল রেশিও রো জি মাস্ট বি less than equal 8% and greater than equal 1%, যেটা আমি বললাম যে 1% এর থেকে অবশ্যই বড় হতে হবে আর 8% থেকে অবশ্যই কি ছোট হইতে হবে বা সমান হতে পারবে। Clear spacing of tie should be at least 4/3 times the nominal maximum size of aggregate. This is another important part. ধরেন যে কোনো একটা সাইটে কোনো একটা কলাম কনস্ট্রাকশন হচ্ছে এবং সেখানে একটা ঝামেলা আমরা দেখতে পাইলাম, সেটা হচ্ছে ধরেন যে এইটা হচ্ছে আমরা কলামটাকে সাইড থেকে দেখছি। ঠিক আছে, সাইড থেকে দেখলে আমরা কলামের টাইবার গুলোকে আমরা কিভাবে দেখতে পাবো? অনেকটা এইভাবে আমরা দেখতে পাবো। এইগুলো হচ্ছে কলামের টাইবার। সো দুইটা পাশাপাশি টাইবারের মধ্যে ক্লিয়ার স্পেসিং মানে হচ্ছে এখান থেকে এতটুকু, এই ডিস্টেন্সটা মিনিমাম একটা ডিস্টেন্স আছে, এটা মিনিমাম হতে হবে 4/3 টাইমস দ্য নমিনাল ম্যাক্সিমাম সাইজ অফ কোর্স অ্যাগ্রিগেট। অর্থাৎ ওই কলামে যে কোর্স অ্যাগ্রিগেট ব্যবহার করা হচ্ছে সেই কোর্স অ্যাগ্রিগেটের নমিনাল ম্যাক্সিমাম সাইজকে যদি আমরা 4/3 দ্বারা গুণ করি তাহলে যা হবে তার থেকে এই ক্লিয়ার স্পেসিং মিনিমাম অতটুকু হইতে হবে, সোজা কথা। অর্থাৎ ধরেন যে এই কলামে ব্যবহার করা হইতেছে হচ্ছে 25 মিলিমিটার ম্যাক্সিমাম সাইজের কোর্স অ্যাগ্রিগেট, তার মানে 25 ইন্টু 4/3। ঠিক আছে, 25 ইন্টু 4/3, এটা 25 থেকে কিন্তু একটু বেশি আসবে। সো যত মিলিমিটার হয় তত মিলিমিটার। সো ওই মানে এতটুকু ডিস্টেন্স অবশ্যই রাখতে হবে, না হলে কি হবে, না হলে এই টাইবারের মধ্যে কিন্তু আসলে কনক্রিটটা কিন্তু ঠিক মতো ঢুকতে পারবে না। এখানে কিন্তু হানিকম্ব তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। হানিকম্ব মানে কি? হানিকম্ব মানে হচ্ছে কনক্রিটের মধ্যে সব ঠিকঠাক আছে কিন্তু মাঝখানে দেখা যাচ্ছে একটু ভয়েড স্পেস। বুঝতে পারছেন? জি স্যার। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলি। স্যার এখানে আমরা বললাম যে ফায়ের ভ্যালুটা যত কম হবে আমরা তো মানে ততটা সেফ সাইডে থাকবো, বাট এখানে আমরা দেখছি যে টাইট কলামে আমরা ফায়ের ভ্যালুটা ধরছি হচ্ছে 0.65 আর স্পাইরাল কলামে ধরছি 0.75। বাট আমরা তো গ্রাফে দেখছিলাম যে স্পাইরাল কলামটা হচ্ছে আমাদের জন্য মানে ভালো, তো সেক্ষেত্রে মানে এই ফায়ের ভ্যালুটা এখানে স্পাইরাল কলামের জন্য বেশি কেন হলো স্যার? স্পাইরাল কলামটা আমাদের জন্য অবশ্যই ভালো, ঠিক আছে, এবং সেই কারণেই কিন্তু ফায়ার মানটা বেশি। স্পাইরাল কলামের লোড ক্যাপাসিটি প্লাস ডাক্টিলিটি দুইটাই বেশি, সেই কারণেই কিন্তু ফায়ার মানটা বেশি। ঠিক আছে স্যার, তাহলে যে আমরা বললাম যে ফায়ার ভ্যালুটা যত কম হবে মানে তাহলে সেটা হচ্ছে তত সেফ সাইডে থাকবে, তাহলে কি স্যার ওটা আমি ভুল বুঝছি যে ফায়ার ভ্যালুটা মানে বেশি হবে? তাহলে ফায়ার ভ্যালুটা যত বেশি হবে তাহলে ওটা সেফ সাইডে থাকবে এরকম কিছু স্যার? না, ব্যাপারটা হচ্ছে আপনি একটু ভুল বুঝছেন। সেটা হচ্ছে যে ফায়ার ভ্যালু যত কম হবে আমরা তত সেফ সাইডে থাকবো। ঠিক আছে, এখন টাইট কলামের ক্ষেত্রে কিন্তু রিস্কটা কিন্তু স্পাইরাল কলাম থেকে বেশি। ঠিক আছে, জি স্যার। জিনিসটা হচ্ছে এরকম যে টাইট কলামের ক্ষেত্রে কিন্তু রিস্ক স্পাইরাল কলাম থেকে একটু বেশি। ঠিক সেই কারণে টাইট কলামের ক্ষেত্রে ফায়ার মানটা কিন্তু স্পাইরাল কলাম থেকে কম। ঠিক আছে, অর্থাৎ যে মেম্বারটা যত বেশি রিস্কি তার ক্ষেত্রে ফায়ার মান তত কম, বা তার ক্ষেত্রে আমরা বেশি বেশি পরিমাণ সেফ সাইডে আমরা থাকতে চাই। ঠিক আছে, জি স্যার, এখন ক্লিয়ার। জি স্যার, এটা আমরা বুঝতে পারবো এখন একটা এক্সাম্পল দেখলে। এখানে বলা হচ্ছে যে ডিটারমিন দ্য অ্যালাউয়েবল ডিজাইন অ্যাক্সিয়াল লোড অন এ 12 ইঞ্চি স্কয়ার শর্ট টাইট কলাম রিইনফোর্সড উইথ এত।
ties are number 3 spaced at 12 ইঞ্চি। আর এখানে ইউজ করতে বলা হচ্ছে FC prime 4 KSI and FOI হচ্ছে 60 KSI। এখানে বেসিক্যালি কলামের লোড ক্যাপাসিটি বের করতে বলা হচ্ছে, কিন্তু এটা হচ্ছে মেইনলি একটা অ্যাক্সিয়ালি লোডেড কলামের জন্য লোড ক্যাপাসিটি। দ্যাট মিনস একটা কলামের লোড যদি শুধুমাত্র তার অ্যাক্সিস বরাবর থাকে, অর্থাৎ কোনো ইসেন্ট্রিসিটি না থাকে, সেক্ষেত্রে আমরা এই পদ্ধতির মাধ্যমে, এই ফর্মুলার মাধ্যমে আমরা খুব সহজেই লোড ক্যাপাসিটি বের করতে পারি। আচ্ছা, সো এখানে একটা অ্যাক্সিয়ালি লোডেড কলামের জন্য আমরা লোড ক্যাপাসিটি এখন বের করা শিখবো, ঠিক আছে? সো দেখেন এখানে কয়েকটা ইনফরমেশন দেওয়া আছে যে ডিটারমিন দ্য অ্যালাউয়েবল ডিজাইন অ্যাক্সিয়াল লোড, মানে ডিজাইনে আমরা কতটুকু অ্যাক্সিয়াল লোড আমরা ব্যবহার করতে পারি সেটাই বের করতে হবে। এখানে কলামের ডাইমেনশন দেওয়া আছে 12 ইঞ্চি, স্কোয়ার, শর্ট মানে শর্ট কলাম এবং টাইট কলাম। আচ্ছা, রেইনফোর্সড উইথ 4 নাম্বার 9 বারস, তার মানে কলামের যে মেইন বার এখানে মোট 4টা 9 নাম্বার বার আছে, ঠিক আছে? আর টাই বারের স্পেসিং দেওয়া আছে এবং টাই বারের সাইজও দেওয়া আছে, ম্যাটেরিয়াল প্রপার্টিজ দেওয়া আছে। সো ফর্মুলাগুলো সবাই একটু মাথায় রাখবেন যে সে টাইট কলাম হোক বা স্পাইরাল কলাম হোক, যাই হোক, যদি অ্যাক্সিয়ালি লোডেড কলাম হয় তাহলে সেই কলামের জন্য লোড ক্যাপাসিটির ফর্মুলা হচ্ছে এইটা। and this is a very interesting formula যদি আমরা একটু এটা বুঝতে পারি। যেমন এখানে দেখেন যে আলটিমেট লোড ইজ ইকুয়াল টু phi ইনটু নমিনাল লোড, ঠিক আছে? অর্থাৎ নমিনাল লোডকে আমরা phi দ্বারা গুণ করে কমায় নিচ্ছি। আচ্ছা, নমিনাল লোড মানে হচ্ছে আবার আলফা ইনটু দিস ওয়ান। স্যার এখন ল্যাব ক্লাস মানে তো থিওরি ক্লাসের মতোই স্যার, আসলে স্যার ওইভাবে তো কিছু বোঝাও যায় না, দেখাও যায় না। আরসিসি ল্যাব এমনিতেও থিওরি ক্লাসের মতোই, ঠিক আছে? কয়েকটা ল্যাব আছে, যেমন আরসিসি ল্যাব, তারপরে হচ্ছে C432 মানে স্টিল ডিজাইন ল্যাব। এই ল্যাবগুলো আসলে শুধুমাত্র ক্লাসরুমে আমরা পারফর্ম করে থাকি, ঠিক আছে? এটা হচ্ছে ওরকম একটা ল্যাব আর কি, এর জন্য ল্যাবরেটরি লাগে না। আচ্ছা, যাই হোক, যেখানে আমি ছিলাম যে নমিনাল লোড হচ্ছে আলফা ইজ ইকুয়াল টু এতটুকু। এখানে দেখেন যে বেসিক্যালি এখানে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে 0.85 FC প্রাইম ইনটু AG মাইনাস AST, আর একটা হচ্ছে AST FY। আমরা সবাই জানি যে একটা কলামের মধ্যে সে অ্যাক্সিয়াল হোক বা ইসেন্ট্রিক হোক, যাই হোক, একটা কলামের মধ্যে দুটো ম্যাটেরিয়াল থাকে, একটা হচ্ছে স্টিল আর একটা হচ্ছে কনক্রিট। সো কনক্রিট একটা লোড বিয়ার করবে, মানে কনক্রিট এর একটা কন্ট্রিবিউশন থাকবে, একটা ভূমিকা থাকবে, এবং স্টিলের কিন্তু আরেকটা ভূমিকা থাকবে, তাই না? কনক্রিট কিছু পরিমাণে লোড ক্যারি করবে এবং স্টিল কিছু পরিমাণে লোড, অ্যাক্সিয়াল লোড ক্যারি করবে। কনক্রিট ক্যারি করে হচ্ছে এতটুকু লোড, এতটুকু হচ্ছে কন্ট্রিবিউশন অফ কনক্রিট, আর এতটুকু হচ্ছে কন্ট্রিবিউশন অফ স্টিল। আমরা যদি আরেকটু খেয়াল করি, যদি আরেকটু আমরা মানে এইটাকে অ্যানালাইসিস করি, বিশ্লেষণ করি, তাহলে দেখেন আমি কি বললাম, এতটুকু হচ্ছে কি কনক্রিটের কম্প্রেসিভ ফোর্স, মানে কলামের এতটুকু ফোর্স কনক্রিট ক্যারি করে নিজে। আমরা কি জানি, ফোর্স ইজ ইকুয়াল টু স্ট্রেস ইনটু এরিয়া, আমরা সলিড মেকানিক্সে দেখে আসছি। স্ট্রেস ইকুয়াল টু ফোর্স ডিভাইডেড বাই এরিয়া, বা ফোর্স ইজ ইকুয়াল টু স্ট্রেস ইনটু এরিয়া। So this is the stress 0.85 FC prime. USD মেথডে আমরা জানি যে স্ট্রেস থাকে হচ্ছে FC prime এর 85%, মানে 0.85. So this is the stress and this is the area. AG মানে হচ্ছে, G মানে গ্রস, so AG মানে হচ্ছে গ্রস কনক্রিট এরিয়া, মানে গ্রস এরিয়া অফ ক্রস সেকশন, টোটাল ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে AG। এখান থেকে যদি আমরা AST মানে স্টিলের এরিয়াটা বাদ দেই, তাহলে বাদ বাকি কি থাকে, কনক্রিটের এরিয়া থাকে। তার মানে কনক্রিটের এরিয়া ইনটু কনক্রিটের স্ট্রেস, তার মানে কি হচ্ছে কনক্রিটের ফোর্স, প্লাস সেম ভাবে স্টিলের এরিয়া ইনটু স্টিলের স্ট্রেস, আর স্ট্রেস ইনটু এরিয়া গুণ করলে আমরা কি পাই, ফোর্স পাই।
প্লাস স্টিলের ফোর্স। ওকে, সো কনক্রিট এবং স্টিলের ফোর্স যোগ করলে আমরা পাবো হচ্ছে যে এই কলামে মানে কোনো একটা কলামে কনক্রিট এবং স্টিল মিলে মোট কতটুকু লোড ক্যারি করতে পারবে। এবং এই যে টোটাল লোড এইটাকে আবার আলফা দ্বারা গুণ করে কমায় নেওয়া হয়। আলফাকে বলা হয় হচ্ছে ইসেন্ট্রিসিটি ফ্যাক্টর। ঠিক আছে, আলফা হচ্ছে ইসেন্ট্রিসিটি ফ্যাক্টর। আচ্ছা, তো তাহলে এই হচ্ছে ফর্মুলা, আর এই ফর্মুলা আর এই ফর্মুলা একই কথা। ঠিক আছে, এটা একই জিনিস, জাস্ট শুধুমাত্র একটু এর ফর্মটা একটু ভিন্ন। অর্থাৎ এইখানে একটা নতুন ফর্ম আসছে, নতুন একটা টার্ম আসছে, সেটা হচ্ছে রো জি। আর রো মানে হচ্ছে স্টিল রেশিও। আর রো জি মানে কি? এখানে রো জি বলতে এখানে বোঝাচ্ছে হচ্ছে মেইন মানে রেশিও অফ মেইন স্টিল, সোজা কথা আর কি। ঠিক আছে, মানে মেইন বারের রেশিও। আচ্ছা, আমরা দেখবো। সো কখনো কখনো আমরা নাম্বার 1 ব্যবহার করব, আবার কখনো কখনো আমরা নাম্বার 2 ব্যবহার করব, বাট বেসিক্যালি কিন্তু দুইটা ফর্মুলা একই। আমি বারবার বলছি, এখান থেকে জাস্ট 2 থেকে 3 লাইন ক্যালকুলেশন করলে এটা চলে আসে। আচ্ছা, সো আমরা দেখি তাহলে কি কি দেওয়া আছে। আমাদের এজি দেওয়া আছে অঙ্কে, গ্রস এরিয়া অফ ক্রস সেকশন। গ্রস মানে হচ্ছে টোটাল। এটা হচ্ছে যেহেতু 12 ইঞ্চি স্কোয়ার কলাম, তার মানে এর ডাইমেনশন হচ্ছে 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি, তাই এর এরিয়া হচ্ছে 144 ইঞ্চি স্কোয়ার। আর কলামের যে মানে মেইন বারের এরিয়া দেওয়া আছে 4টা 9 নাম্বার বার। একটা 9 নাম্বার বারের এরিয়া হচ্ছে 1 ইঞ্চি স্কোয়ার। ঠিক আছে, তো 4টা বার, তাই 4 দ্বারা গুণ আছে। স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর টাইট কলামের জন্য আমরা জানি phi is equal to 0.65। সো আমরা যখন সরাসরি লোড ক্যাপাসিটি বের করতে হবে তখন আমরা ব্যবহার করব হচ্ছে নাম্বার 1 ইকুয়েশন। এইটা এই ইকুয়েশনে শুধুমাত্র আমরা মানগুলা বসাই দিলেই আমরা পেয়ে যাব হচ্ছে এই কলামের আর কি অ্যাক্সিয়াল লোড ক্যাপাসিটি আমরা সরাসরি পেয়ে যাচ্ছি। স্যার, হ্যাঁ বলি। স্যার এখানে এক্সেল লোডের জন্য হচ্ছে আমরা ফার্স্ট নাম্বার ইকুয়েশনটা ইউজ করছি, এটা মানে অ্যাক্সিয়াল লোড যখন সরাসরি বের করতে বলবে তখন আমরা নাম্বার 1 ইকুয়েশনটা সাধারণত ব্যবহার করে থাকি। ঠিক আছে, আর নাম্বার 2 ইকুয়েশন আমরা তখনই ব্যবহার করি যখন কলামটাকে ডিজাইন করতে হয়। ঠিক আছে, ওকে স্যার। সাধারণত ডিজাইনের সময় এর কিছু কারণ আছে, এটা আমরা পরবর্তী ক্লাসে অবশ্যই এমনিও দেখতাম, তাও আমি একটু বলি এখন। সো একটা কলামের সাধারণত ডাইমেনশন বা ডিজাইন মানে বের করার সময় ডাইমেনশন বের করার সময় আমরা স্টিলের একটা রেশিও আমরা ধরে নেই বা অ্যাজিউম করে নেই। সো যেহেতু স্টিল রেশিও আমরা অ্যাজিউম করি আর এই ফর্মুলাতে স্টিল রেশিও আছে, সো আমরা এই ফর্মুলাটা ব্যবহার করি, ব্যাস, এছাড়া আর কিছুই না। ঠিক আছে, এখন যদি এখানে দেয়া থাকতো সে কথার কথা যে এই কলামটাতে হচ্ছে স্টিলের রেশিও হচ্ছে এত, তখন আমরা নাম্বার 2 ব্যবহার করতাম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রয়োজন অনুসারে। আচ্ছা, সো আরেকটা ব্যাপার সেটা হচ্ছে টাইট কলামের জন্য ইসেন্ট্রিসিটি ফ্যাক্টর আলফা এর মান হচ্ছে 0.8। এটা একটু মাথায় রাখতে হবে। আবার স্পাইরাল কলামের জন্য কিন্তু এই ফ্যাক্টরটা আবার আলাদা। স্পাইরাল কলামের জন্য আলফা এর মান হচ্ছে 0.85, একটু বেশি। যাই হোক, সো দেখেন আমরা সরাসরি পেয়ে গেলাম যে এই কলামের আলটিমেট লোড ক্যাপাসিটি হচ্ছে 372 কিলো পাউন্ড। আচ্ছা, এখানে আর কয়েকটা কাজ আছে, যেমন এখানে চেক করতে হবে হচ্ছে মেইন স্টিলের পার্সেন্টেজ। স্টিল রেশিও হচ্ছে এইটা, রেশিওকে 100 দ্বারা গুণ করলে আমরা পেয়ে যাই পার্সেন্টেজ। ঠিক আছে, সো স্টিল রেশিও হচ্ছে স্টিলের এরিয়া ডিভাইডেড বাই গ্রস এরিয়া। সো স্টিলের এরিয়া হচ্ছে 4 ইঞ্চি স্কোয়ার আর গ্রস এরিয়া তো দেওয়াই আছে, আমরা পেয়ে গেছি। সো 100 দ্বারা গুণ করলে আমরা পাচ্ছি এত। দেখেন এইটা কিন্তু 1% থেকে বেশি, তাই না? 1% থেকে বেশি, আবার এটা কিন্তু 8% থেকেও কম। তার মানে এই কলামে স্টিলের পরিমাণটা কিন্তু ঠিক আছে, এসিআই কোড অনুসারে এটা ঠিক আছে। আচ্ছা, যদি ঠিক না থাকতো আমরা এখানে লিখে দিতাম যে নট ওকে বা স্টিল শুড বি ইনক্রিজড অর শুড বি ডিক্রিজড, জাস্ট এটা আমরা চেক করে দেখাই দিব, দ্যাটস ইট। এবং একইভাবে আমরা টাই বারের স্পেসিংটা একটু চেক করব। ঠিক আছে,
যদিও টাই বারের স্পেসিং আসলে অঙ্কে দেওয়াই আছে, তারপরও এটাকে আমরা চেক করব। আচ্ছা, এখন টাই বারের স্পেসিং বের করার ফর্মুলা হচ্ছে 3টা। আচ্ছা, তার আগে আমি বলি যে এখানে দেখেন আমরা অঙ্কে দেওয়া ছিল যে এখানে কলামের মেন বার হচ্ছে নাম্বার 9 বার। নাম্বার 9 বার মানে কি নাম্বার 10 থেকে কিন্তু ছোট, তাই না? সো আমরা কি জানতাম যে নাম্বার 10 বা তার থেকে ছোট বার হইলে আমরা টাই বার কত দিতে পারি? নাম্বার 3, অর্থাৎ 3/8 ইঞ্চি ডায়ামিটারের টাই বার আমরা ব্যবহার করতে পারি। ওকে, ফাইন। তাহলে এখন আমরা স্পেসিং বের করব। সো স্পেসিং হচ্ছে বেসিক্যালি 1, 2 এবং 3 এই 3টা ক্রাইটেরিয়ার মধ্যে যে ক্রাইটেরিয়া থেকে সবচেয়ে কম মানটা পাওয়া যাবে সেটাই হচ্ছে আমাদের টাই বারের স্পেসিং হবে। যদিও এটা ফুল অ্যান্ড ফাইনাল কোনো স্পেসিং না, আমি এই কলাম চ্যাপ্টারের লাস্টে আমি দেখাবো যে আসলে টাই বারের স্পেসিং কিভাবে প্র্যাকটিক্যাল লাইফে ফাইনালাইজ করতে হয়। দিস ইজ নট দ্য ফাইনাল স্পেসিং, জাস্ট এখনকার মতো এটা আমরা শিখি, ঠিক আছে? কারণ এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে, পরবর্তী লেকচারে আমরা দেখব। ওকে, সো নাম্বার 1 ক্রাইটেরিয়া হচ্ছে 48 ইন্টু টাই বার ডায়ামিটার। এখানে টাই বারের ডায়ামিটার হচ্ছে 3/8 ইঞ্চি, তাই 48টা কনস্ট্যান্ট, সো এটা গুণ করলে আমরা পাচ্ছি 18 ইঞ্চি। নাম্বার 2 হচ্ছে 16 ইন্টু মেন বার ডায়ামিটার। কলামের মেন বার অথবা লংগিটিউডিনাল বার হচ্ছে নাম্বার 9 বার, আর নাম্বার 9 বারের ডায়ামিটার হচ্ছে 9/8 ইঞ্চি, ঠিক আছে? সো মেন বারের ডায়াকে আমরা 16 দ্বারা গুণ করে পেলাম হচ্ছে কত? 18। আর নাম্বার 3 হচ্ছে লিস্ট কলাম ডাইমেনশন। কলামের যে ক্রস সেকশনাল ডাইমেনশন তার মধ্যে যেটা সবচেয়ে ছোট সেইটা, লিস্ট মানে ক্ষুদ্রতম। সো আমরা দেখেন আমরা অলরেডি জানি যে এই কলামের সাইজ হচ্ছে 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি। সো এখানে লিস্ট কলাম ডাইমেনশন কত হবে? অবশ্যই 12। সো 3টা ক্রাইটেরিয়ার মধ্যে আমরা সবচেয়ে ছোট স্পেসিং কোনটা পাচ্ছি? 12 ইঞ্চি। তাই এখানে টাই বারের স্পেসিং হবে হচ্ছে 12 ইঞ্চি, ঠিক আছে? অর্থাৎ নাম্বার 3 টাই বার এট 12 ইঞ্চি সেন্টার টু সেন্টার। দেখেন অঙ্কেও তাই দেওয়া আছে, নাম্বার 3 আর স্পেসড এট 12 ইঞ্চি। তার মানে টাই বারের স্পেসিং এটাও ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের মোটামুটি ছোট্ট একটা প্রবলেম। আমরা পরবর্তী ক্লাসে আরো বিভিন্ন ধরনের প্রবলেম আমরা দেখার চেষ্টা করব কলাম রিলেটেড, ঠিক আছে? স্যার 48 কোথা থেকে আসলো এটা বুঝলাম না। আচ্ছা, 48 কনস্ট্যান্ট, ঠিক আছে? ইট ইজ সাজেস্টেড বাই এসিআই কোড। 48 তারপরে 16 এগুলো এসিআই কোড দ্বারা সরাসরি সাজেস্টেড। আচ্ছা, এটা কিন্তু ফুল এন্ড ফাইনাল স্পেসিং না, এটা আরো অ্যাডজাস্টমেন্ট করতে হয়, এটা আমরা পরবর্তীতে দেখবো আর কি, ঠিক আছে? যখন কলাম ডিজাইন করব তখন দেখবো। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে বেসিক্যালি এতটুকুই আজকে। আর আমি আজকের ক্লাসের টপিকস মোটামুটি এই পর্যন্তই। রাইট, অর্থাৎ কলামের এখানে মেইন বার হচ্ছে নাম্বার 9 বার, ঠিক আছে? আর নাম্বার 9 বারের ডায়ামিটার হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 9/8 ইঞ্চি, ঠিক আছে? সো এই যে মেইন বারটা লেখা আছে না? লেখাই আছে। জি স্যার, বুঝছি। তো আজকের ক্লাসে আমরা বেসিক্যালি দেখলাম যে 1OA স্ল্যাব এবং 2OA স্ল্যাবে কিভাবে আসলে লোডটা ডিস্ট্রিবিউট হয় এবং কেন 1OA স্ল্যাবে মেইন স্টিল দেওয়া হয় একদিকে শুধু শর্ট ডিরেকশন বরাবর, আর 2OA স্ল্যাবে কেন মেইন স্টিল দেওয়া হয় দুই দিকে। সো যদি এখানে কোশ্চেন করা হয় বা আমি যদি জিজ্ঞাসা করি যে why main steel is provided in one direction in 1OA slab বা why in a 2OA slab main steel is provided in both the directions, সো তার অ্যান্সারও কিন্তু আসলে এইটা। আগে লোড ডিস্ট্রিবিউশন আমরা দেখাবো, তারপরে আমরা বলে দিব যে 1OA স্ল্যাবের জন্য হচ্ছে
আসলে লং ডিরেকশনে লোড যায় না বললেই চলে, খুবই নগণ্য। আর টু ওয়ে স্ল্যাবের জন্য লং ডিরেকশনেও যায়, আবার শর্ট ডিরেকশনেও লোড যায়। ওকে, আমরা দেখলাম যে হোয়াট ইজ কলাম, কলামের মেন ক্রাইটেরিয়া আমরা দেখলাম, এবং লোডিং এর উপর ভিত্তি করে কলামের শ্রেণী বিন্যাস আমরা দেখলাম 3 রকম হয়। এরপর আচ্ছা, বাস্তব জীবনে হচ্ছে বাইঅ্যাক্সিয়ালি ম্যাক্সিমাম সমস্ত কলামই হচ্ছে বাইঅ্যাক্সিয়ালি লোডেড কলাম। এরপর লেন্থের উপর ভিত্তি করে কলাম হতে পারে 2 রকম, শর্ট কলাম, লং কলাম। আচ্ছা, এরপর হচ্ছে শেপের উপর ভিত্তি করে কলাম অনেক ধরনেরই হতে পারে। টাইবারের উপর ভিত্তি করে হচ্ছে টাইট কলাম এবং স্পাইরাল কলাম, এবং স্পাইরাল কলাম কিন্তু টাইট কলাম থেকে অনেক বেশি সুবিধাজনক, এবং এর কারণগুলা কিন্তু আমরা দেখলাম। লোড ক্যাপাসিটি এবং ডাক্টিলিটি সব দিক থেকেই স্পাইরাল কলামটা বেটার। বাট সমস্যা হচ্ছে একটাই, যে স্পাইরাল কলামের ক্ষেত্রে আসলে কস্টিং কিন্তু টাইট কলাম থেকে অনেক বেশি। ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা দেখলাম, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে ফ্লেক্সারের জন্য ফায়ের মান থেকে কলামের জন্য ফায়ের মান কেন কম হয়। ঠিক আছে? ওকে, কারণ কলাম সবসময় বিম থেকে বেশি ক্রিটিক্যাল বা বেশি রিস্কি, বা কলামের ক্ষেত্রে কনক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথের উপর নির্ভরশীলতা বিম থেকে বেশি। সো কলামের ক্ষেত্রে উই আর মোর কনজারভেটিভ, আমরা আরো বেশি সেফ সাইডে থাকতে চাই, তাই ফায়ার মান আমরা কম করে ধরি। আচ্ছা, এরপর আমরা কলামের জন্য কয়েকটা র্যান্ডম ইনফরমেশন দেখলাম। মিনিমাম মেইন স্টিল, তারপর হচ্ছে ম্যাক্সিমাম মেইন স্টিল, এরপরে কোন কলামে মিনিমাম কতগুলা বার দিতে হবে আমরা সেটাও দেখলাম। তারপরে মিনিমাম কনক্রিট কভার, তারপরে মিনিমাম টাই বারের ডায়ামিটার, ফায়ের মান, তারপরে হচ্ছে টাই বারের ক্লিয়ার স্পেসিং, মিনিমাম ক্লিয়ার স্পেসিং, এবং লাস্টে আমরা দেখলাম যে আমরা কিভাবে একটা অ্যাক্সিয়ালি লোডেড কলামের জন্য আর কি লোড ক্যাপাসিটি বের করতে পারি, বা অ্যালাউয়েবল ডিজাইন লোড আমরা বের করতে পারি। ঠিক আছে? আচ্ছা।